আমার বাড়ি হচ্ছে যশোর। আচ্ছা। তো আমার ছোটবেলা বেড়ে ওঠা যশোরে। তারপরে যশোরে বেড়ে ওঠা, যশোর থেকে আমি মানে যখন ক্লাস 5-এ পড়ি, আচ্ছা। তো মানে আমার বাবা বিভিন্ন ধরনের ব্যবসা করতেন, বিভিন্ন ধরনের ব্যবসা থেকে উনি বাড়ি থেকে চলে যেতেন। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে 4 বোন 1 ভাই। বাহ, আপনি বড়? আমি হচ্ছে 4 নাম্বার, ভাই হচ্ছে বড়। ওকে। তো বাবা চলে যাওয়ার পরে মানে আমাদের সংসারে খাবার দাবার কোনো খবর মানে খাবার রেখে যেত না। তো আমাদের বাড়ির পাশে বাড়ির সাথে এক চাচা, সে আমাদের বাড়িতে 3 বেলা রেগুলার খাওয়া দাওয়া করতো। তো বাবা হচ্ছে যাওয়ার পরে মানে উনি আসা যাওয়া করার পর থেকে আমার মা তখন ইয়াং ছিল, আমরা ভাই বোন সব ছোট ছোট ছিলাম, 3 বছর 2 বছর 2.5 বছর ছোট, এতটুকু ছোট বড় ছিলাম আমরা। তারপরে সেই চাচার সাথে আমার মার সাথে রিলেশন হয়। ওহো। পরে উনি যাওয়া আসা করতে করতে মানে মার সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। ওকে। আপনি ছোটবেলা থেকে ওগুলো জি, ওগুলো দেখতেছি, আমি ওগুলো দেখে দেখে মানে আমার সহ্য করতে পারতাম না আমার মাকে। খারাপ আমি লাগতো আপনার? যে খারাপ লাগতো। আমার চাচা যখন আসতো তখন আমার মানে আমি বাড়ি থেকে চলে যেতাম। চলে যাওয়ার পরে মানে যখন বাড়িতে আসতাম তখন আমার মা মারধর করতো আমাকে। তো 2000 সালে আমার ভাই বোন তখন ওরা ছোট, এই ব্যাপারটা তারা জানতো, তারা ঢাকাতে চলে আসে গার্মেন্টসে চাকরি নেয়। তো আমার পাড়া প্রতিবেশী সবাই বলে যে দেখ, তোর ভাই বোন তো ঢাকাতে চলে গেছে, তোর মা যখন নির্যাতন করে তো তুই তোর ভাই বোনের কাছে চলে যা। তারপরে 2003-এ আমি তখন ঢাকা থেকে আসি ভাই বোনের কাছে। ভাইকে বললাম যে আমার ভাই তুমি যেটা চাকরি করো সেটা তোমার চাকরি দিয়ে দাও। আচ্ছা। তো আমার ভাই বলছে না, চাকরি হবে না, যেহেতু চাকরি হচ্ছে এখন 3 ভাই বোন এখানে আছি, তোমার বয়স এখন ছোট, 14 বছর বয়স, তো চাকরি হবে না। রাইট। তো ভাইয়ের কাছে কান্নাকাটি করলাম, ভাই এক বন্ধুর কাছে তার বোনের সার্টিফিকেট নিয়ে এসে আমার ভাইয়ের অফিসে আমার মানে চাকরিতে জয়েন করে দিল। তো চাকরি করার অবস্থায় যখন চাকরি 8-9 মাস বয়স, তখন হচ্ছে মানে আমাদের অফিসে খাবার তো দুপুরে লাঞ্চ টাইমে ছিল, সকালে খাবার খেয়ে যেতাম না। তো যে ওভার টাইমটা হতো ওই টাকাটা আমি প্রত্যেক সপ্তাহে 80-90 টাকা করে পেতাম। আচ্ছা। ওই টাকা দিয়ে আমি মানে টিফিন খেতাম, হয় সিঙ্গারা নাই হচ্ছে কলা রুটি, এগুলো খেতাম। আপনি লাঞ্চ করতেন না? লাঞ্চ করতাম, এটা সকালের নাস্তা। আচ্ছা 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 আচ্ছা। মানে বাসাতে খেয়ে যেতাম না সকালের খাবারটা। পরে হচ্ছে এটা 2003-এর শেষের দিকে আমাদের ক্যান্টিন ছিল 4 তলা। তো আমি ক্যান্টিনে গেছি, যাওয়ার পরে মানে একটা ছেলে দেখলাম, 2টা ছেলে দাঁড়ায় রয়েছে। তো আমি একটা ছেলেকে বললাম, ভাইয়া ও ক্যান্টিন থেকে আমার একটু কলা রুটি এনে দেন। তো উনি আমার একবার পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলো। দেখার পরে হচ্ছে উনি কলা রুটি আনতে গেছে, পরে পাশে যে ছেলেটা ছিল তার সামনে। পরে আমার লজ্জা লাগতেছে বলে আমি চলে গেছি, বলতেছি কি উনি হচ্ছে আমার 2য় তলা, আমি 7B লাইনে, ওনাকে যেতে বলেন কলা রুটি নিয়ে। তো উনি সেই কলা রুটি নিয়ে যে আমাকে নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম আমার নাম সালমা। এবার ওই কলা মানে চলে যাওয়ার পরে মানে ও লাঞ্চ করতে গেছে, অন্যদিন দেখি না যে ওই 2জন দাঁড়ায় থাকে। এখন আমি যে আমার সকালে দেখছে, এবার আমার দেখার জন্য ওনারা লাঞ্চ না করে আমার জন্য অপেক্ষা করতেছে। পরে আমি কি করছি, ওই লাঞ্চ করতে গেছি, দেখি ওই 2জন। পরে লাঞ্চ সেরে এসে আমি সিঁড়ি থেকে নামতেছি, আমার খুব লজ্জা লাগতেছে ওদের দেখে। ওরা আবার 4 তলার থেকে মানে সিঁড়ির মানে নিচের দিকে তাকাচ্ছে যে আমাকে দেখা যায় কিনা। এইভাবে করতে করতে 4 দিনের মাথায় সে আমাকে একটা চিঠি দিল। চিঠি দেওয়ার পরে আমি চিঠিটা দেখলাম, সে বলছে যে তোমাকে আমার ভালো লাগছে, আমি মানে তোমার সাথে তোমাকে ভালোবেসে ফেলাইছি। আচ্ছা, পরিচয়ের কত দিনের মাথায়? এটা হচ্ছে মানে 3-4 দিন পরেই। ওহো। তো আমারও ওকে দেখে ভালো লাগছে, ভালো লাগার পর আমি একসেপ্ট করলাম। একসেপ্ট করার পরে এভাবে ভালো চলতেছে, প্রায় যেতে যেতে প্রায় 1.5 মাস তোমার ভাই জানতে পারলো। আমার ভাই জানার পরে ছেলের নাম জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো। পরে আমি বললাম ছেলের বাড়ির নাম নাই বলি আমি। হ্যাঁ অবশ্যই, আমরা প্রয়োজনে তার সবকিছু আমরা নাই শুনলাম আজকে। জি আচ্ছা, সবকিছু বিস্তারিত আপনি খুলে বললেন। জি। তো ভাই বললো যে ছেলের বাড়ি অনেক দূর, আমাদের বাড়ি তো অনেক দূর,
তো এই বিয়েটা দেওয়া যাবে না। পরে হচ্ছে বাড়িওয়ালা খালু খালুকে বললাম, দেখো ওকে তো আমার ভালো লাগছে, ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। পরে হচ্ছে বাড়িওয়ালা খালা বললো যে দেখ, তোকে যখন ভালোবাসছে, ছেলেটা দেখতে ভদ্র, মানে সব দেখে তো মনে হচ্ছে ছেলেটা ভালো আছে, দেখে শুনে বোঝা গেল। তো তোর ছেলে যদি তো বিয়ে করতে চায় তো বিয়ে করে ফেলিস। তো আমি বললাম ওনাকে বললাম যে দেখো এই অবস্থা, তো কি করা যায়? তো বলতেছে দেখো তোমাকে তো ভালোবাসতে বিয়ে করার জন্যই, তোমাকে পেতে চাই। তো আমাকে এই কথা বলার পরে তো আমরা ডিসিশন নিই যে আমরা হচ্ছে মানে বিয়ে করে ফেলাবো। তারপর হচ্ছে 2003 শেষের দিকে, সেপ্টেম্বর মাসের 27 তারিখে আমরা ডিসিশন নিলাম যে আমরা বিয়ে করবো। আচ্ছা, পরিচয়ের কয় মাসের মধ্যে? প্রায় 1.5 মাস। একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল না? এখন আমার ভাই বাড়ির দিকে তো জানতে পারে, প্রেশার দিয়েছিল যে আমার বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার ও বিয়ে মানে আমরা বিয়ে করে ফেলাইছি। বিয়ে করে ফেললেন? জি, দুজনেই বিয়ে করে আপনার ফেলাইছি। বয়স ছিল তখন কত? আমার বয়স তখন 14 বছর চলতেছে আর কি। মাই গুডনেস, আমি class- 14 বছর বয়সে? জি, আমি তখন ক্লাস 6-এ পড়ি। মানে আপনার সাহস কিভাবে হইলো? মানে 14 বছর বয়সে তো হচ্ছে মানে খেলাধুলার বয়স, জি। স্কুলের ক্লাস করার বয়স। জি, ওই মানে আমার মার প্রতি আমার রাগ ছিল, তো আমি বাড়ি যাব না, এই জন্যই আমি বিয়েটা করি যে আমি বাড়িতে যাব না, বাড়িতে গেলে তো মাকে দেখা লাগবে, এই জন্য আমি বিয়েটা করে ফেলাই। আচ্ছা, মানে আপনার কি মানে আপনার মায়ের প্রতি অনেক জিদ ছিল, মানে জিদের কারণে? জি, মার পর অনেক। আচ্ছা, পরে হচ্ছে এই কাজটা কেন করলেন? মানে নিজেরাই কেন বিয়ে করলেন? মানে আপনার পরিবারকে মানতো না? আপনার ভাই মানতেন না? ভাইও আমার ভাই, বড় আপা, মেজ আপা, ওনারাও একই কারণে ঢাকায় আসছে। ঠিক আছে, মানে মার কারণে ঢাকায় আসছে, বাবা মার এক কারণে। প্রকার যদি বলি, আপনার মায়ের থেকে আলাদা হয়ে গেছেন সবাই আপনারা। জি। আচ্ছা, তারপরে হচ্ছে বিয়ের পরে ভালোই ছিলাম, ভালোই চলতেছিল। ও এক সপ্তাহ নাইট করতো, এক সপ্তাহ ডে করতো, মানে চাকরি যে করতো অফিসে। তো যখন মানে একা একা থাকতাম, তো তখন হচ্ছে মানে আমার ভাই ফোন করতো, মাও ফোন করতো যে এই কাজটা কেন করলি। ওর সামনে কখনো কিছু বলতো না। ঠিক আছে। তারপরে হচ্ছে এইভাবে মানে ওর প্রতি আমার জানি না কিসের জন্য এরকম আলাদা করার চেষ্টা করছিল আমার মা, মানে আমি চাই না যে সুখী থাকি। তারপরে এইভাবে করতে করতে আমি বিয়ের মাসে আমি কনসিভ করি। আচ্ছা, 14 বছর বয়সে? যে 14 বছর বয়সে আমি কনসিভ করি। তো আমার বেবি হয় মানে 8 মাসে, ডেলিভারি হয় 8 মাসে। 8 মাস পরে তখন আমি বাড়িতে যাই, মানে আমাদের বাড়িতে যাই, বাড়ি যাওয়ার পরে ডেলিভারি হয়। তো মানে যাওয়ার ডেলিভারি হওয়ার আগে 25 দিন হয়ে গেছে। তো আমার তখন তো মোবাইল ছিল না, তারও ছিল না, আমারও ছিল না। তো এখানে দোকানে ফোনে কথা হতো, যে দোকানে যে টেলিফোন আছে তার মাধ্যমে কথা হতো প্রতিদিন। এই জন্য আমার মা আমার উপরে আরো রাগ, যে কাকে বিয়ে করছিস, তোকে নিবে না, তোর এখন এই অবস্থা। তো আমার মা কেন যেন আমার প্রতি মানে টর্চারিং শুরু করে দিল। মানে আমি তখন খুব চিন্তিত যে এখন এই অবস্থায়, মা তো আগেই দেখতে পারতো না, এখন আমি কি করব। তো আল্লাহ কি রহমত, 25 দিন পরে ফোন আসলো। ফোন আসার পরে কথা বললাম, তখন ও বলতেছে যে আমি আসবো, মানে আমার স্বামী বলতেছে যে আসবো। তারপরে ও আস্তে আস্তে আমার ডেলিভারিটা হয়ে যায়, আমার মেয়ে বেবি হয়। আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে মানে আমার শ্বশুর আসলো বাড়ির থেকে, মানে ঢাকা থেকে গেল, শ্বশুর গেল, আমার হাজবেন্ড আসলো। আসার পরে প্রায় 15-20 দিন পরে আমি ঢাকাতে চলে আসি আমার বাচ্চা নিয়ে। কেন আমার মা চাচ্ছিল না আমি থাকি, খরচ হবে, মানে সংসারে উনি চায় না যে আমার পিছিয়ে কিছু টাকা খরচ আপনি করে। তো যখন বিয়েটা করে ফেললেন, হ্যাঁ? জি। তো বিয়েটা করার সময় তো আপনি বললেন যে আপনার ভাই বা পরিবারে কেউ জানতো না। জি। তো এরপরে বিয়ে করেই এখানে সংসার করা শুরু করে দিলেন? হ্যাঁ, জি, বিয়ের পরে সংসার করে শুরু করে দিচ্ছি। তারপর হচ্ছে ওই যে ডেলিভারি হওয়ার পরে আমার বেবি যখন 25 দিন কি 30 দিন বয়স, তখন আমি ঢাকা থেকে আবার ব্যাক করি আমার স্বামীর সাথে। তো এইভাবে দিন মাশাআল্লাহ ভালোই যাচ্ছিল। সে তো অনেক ভালো ছিল, আমি তাকে দোষ দিব না। মানে অনেকে তো মনে করেন স্বামীর জন্য অনেক কিছু করে ফেলায়, কিন্তু আমি আসলে তাকে কখনো দোষ দিব না, সে ভালো মানুষ। এই বিয়ের যখন 22 কি 20 মাস, তখন মানে আমার এক যার সাথে, আমি খুব নামাজি ছিলাম,
তো ওই মানে তালিম করতাম, নামাজি কথা বলতাম, পড়তে থাকার কথা বলতাম, অনেকে এটা একসেপ্ট করতো করতো না। তো সবাই তো এক না। তো আমরা পাড়া প্রতিবেশী যাকে বললাম, ভাবি এইভাবে না কথা মানে গিবত করার তো ঠিক না, গিবত করলে আল্লাহ অনেক পাপ দেয়। তো উনি এই সাধারণ কথাটা আমার একটা থাপ্পড় দিছিল। থাপ্পড় দিয়াতে পরে আমি সেদিন মানে ওইখানে মনে হচ্ছিল যে আমার আকাশ ভেঙে মাথায় পড়ছে। আমি কান্না করতে করতে পরে 1-1.5 ঘন্টা পর ওইখান থেকে বাসায় আসি। তো বৃহস্পতিবার ছিল ওই দিন। পরে সারা রাত কান্না করছি, কান্না করতে 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 এক পর্যায়ে ঘুমায় পড়ছে আমি আমার বেবিটা। তো আমার হাজবেন্ড 8:30টার সময় বাসায় আসলো, এসে বলতেছে, দরজা খুলছি যে সালমা তোমার চোখ মুখ খোলা কেন? তো আমি বলতেছি কিছুই বলিনি। আমি তখনও যদি বলতাম তো আমার জীবনে দুর্ঘটনাটা হতো না। আমি তখন যদি চেপে না রেখে যদি সব বলতাম, তো বাড়িওয়ালা ভাবির কাছে বলছে যে ভাবি সালমা কান্নাকাটি করছে, কিছু বলতেছে না। পরে বাড়িওয়ালা ভাবি বলতেছে কি যে বাবুর বউর সাথে জানি কি জানি হয়েছে, তো এই জন্য কান্নাকাটি করতেছে। পরে আমার এসে বললো, দেখ সালমা কি করছো তুমি? পরে আমি কিছু বলিনি। পরে বাবু মানে যে ভাইয়ের বউ আমাকে থাপড় মারছিল সেই ভাই আসছে। ওই ভাবি তখন এই কথা বলছিল যে তোর স্বামী আসুক, এসে তোকে ছাড়াই নিব, এই কথা বলছিল। তো ওই সময় আমি বলছি, দেখো ভাবি এই কথা বলছে, হয়তো তোমার সাথে সংসার করবে বোধহয় এই কথা বলছে। তো ওই ভাইয়ের সামনে এমন একটা থাপড় মারছে, আমি ছিটকে খাটে পড়ি। জি, খাটে পড়ে যাওয়ার পরে তো আমার কাছে কথা হচ্ছে আমি কোনো দিক তো দোষ করলাম না, ওই দিকে এরকম মার খাচ্ছি, আমার স্বামীর কাছেও মার খাচ্ছি। এইভাবে আমি রাত্রে খুব কান্নাকাটি করতেছি। পরে আলাদা বিছানা, ও খাটে শুয়ে রয়েছে, আমি নিচে বিছানা করছি। বিছানা করার পরে বাবুকে নিয়ে আমি ঘুমাইছি। তো অন্যদিন কোনো বিষয় নিয়ে আসলে কি মেয়ে মানে যদি ভালোবাসা পায় আর একটু ভালোবাসার চেষ্টা করে যে কিভাবে পাওয়া যায়। তো আমি তো সেইভাবে মানে করছি যে ও আমার অন্যদিন রাগ ভাঙায়, খাটে নেয়, আমার পাশে শোয়ায়। ওই দিন আর কিচ্ছু বলিনি। সকালবেলা কি কথায় মানে সামান্য একটা কথা আমার এমন মারা মারছে আমি বুঝতে পারিনি ওর কি আগে কোনো কিছু ছিল। মানে আমি এই রূপটা কখনো দেখি নাই। প্রচুর মারছে, আমার এমন মারা মারছে আমি মানে সরাসরি ব্যথা হয়ে গেছে। পরে ভাবলাম যে থাক, এর সাথে সংসার করব না। এ কখনো মারিনি, আজকে কিসের জন্য মারতেছে, সামান্য ওই কথাতে আমার মারতেছে। পরে আমি চলে যাব। পরে ভাবলাম বাড়ির থেকে আসছি, আমার তো যশোর থেকে আসছে মাত্র 14 দিন হয়েছে, মাও দেখতে পারে না, তো কার কাছে যাব। পরে এইভাবে আমি মেয়েকে আমার বাচ্চার বুকের দুধ খাওয়াচ্ছি। পরে মাথার মধ্যে কেন জানি আসলো যে থাক, আমি বাবা বাড়ি যাবো না, ওর সাথে সংসার করব না, আমি মানে কিছু একটা করে ফেলাবো। এই বলতে বলতে আমার ঘরে মানে কেরোসিন তেল ছিল। মাই গড। পরে হঠাৎ করে আমি ওই মানে মুখে যেটা ভাব মানে মনে মনে যেটা ভাবছে, মানে 1 সেকেন্ড লাগেনি ওটা করতে। আমি কি করছি, কেরোসিন তেল ঢেলে মাথায় ঢেলে মানে দাঁড়ায় রয়েছি। ও যখন আসবো ওর সামনে আমি ম্যাচ ঠোকাবো। তো আমি মানে ও দেখছি যে ও আসছে কিনা। পরে ও সকালবেলা ও মানে রাতে তো খাবার খায়নি, তো স্টোভ আছে না, স্টোভে রান্না করতাম আমি। তো সকালবেলা স্টোভে ভাত বসাই দিয়ে গেছে। পরে আমি যখন ম্যাচ ঠোকাচ্ছি আগুন ধরতেছে না, পরে ওই স্টোভে ভাত জ্বালা মানে ভাত চলে দিয়ে গেছিল। ও আমি শাড়ি আঁচলটা নিয়ে পিঠে মারছি আর দাও করে চলে উঠেছে। মাই গুডনেস। তারপরে আমি না বুঝতে পারিনি যে এমন হবে। পরে আমি ও ঘর থেকে দৌড় মারছে, আগে ও দেখছে যে দরজা দিয়া ও তাড়াতাড়ি করে এসে দরজা ভাঙছে, জানালা ভাঙছে। তারপরে দৌড় মারছে, আমি ওর পিছে পিছে দৌড়াইছি। পিছে পিছে যাচ্ছে, যখন আমার এতটুকু মনে আছে যে পানি পানি, তো আমার স্বামী বলতেছে মরতে চাইছিলি মর। ওহো। পরে আমার কোনো সেন্স থাকে না। পরে আমার যখন সেন্স আসে তখন আমি বলতেছি আমার স্বামীকে আমি এতটা ভালোবাসি যে আমার স্বামী কই, আমার মেয়ে কই, আমার স্বামী কই, আমার মেয়ে কই। এই কথা বলতে বলতে পরে মানে আগুন যে জ্বলছে তখন বলতে পারবো না, এখন মনে হচ্ছে আমি দোজকের মতো জ্বলতেছি। এমন জ্বলা শুরু করেছে মনে হচ্ছে আমি সেম দোজকে আছি। পরে সাথে সাথে আমাদের ওই সাভারে যেখানে থাকতাম পাশে একটা নাগরিক মানে মেডিকেল ছিল, ওইখানে নিয়ে গেল। ওইখানে নিয়ে যাও 6 ঘন্টা পর ডাক্তার বলছে এই রোগীকে বাঁচানো যাবে না, ঢাকা মেডিকেল কলেজ নেন।
পরে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে ওইখানে 1 সপ্তাহ মতো রেখে ওরা রিটার্ন দিয়ে দিল। ওরা বললো যে ইমার্জেন্সিতে নে। পরে 52 ইউনিট আছে ওইখানে নিল। ওইখানে মানে আসা এর আগে হচ্ছে আমার সবাই মানে ফ্যামিলি সবাই আসছে, মনে করছে যে মানে সবাই বলতেছে যে হচ্ছে আমার স্বামী আমাকে আগুন ধরাই দিয়েছে। আচ্ছা, এটা কারা বলছিল? এটা হচ্ছে আমার ফ্যামিলি ভাবছে। আচ্ছা, তারা চিন্তাও করতে পারেন নাই যে আপনি এর মতো কিছু করতে জি, আসলে আমিও তো বুঝতে পারিনি যে আমি পরে হচ্ছে ওরা যখন এটা বলতেছে তখন আমি অসুস্থ অবস্থায় বলতেছি না যেটা আমি মানে আমি এভাবে করছি। পরে হচ্ছে আমার মা সাথে সাথে বাড়ি চলে গেল আমার বাচ্চাটা নিয়ে। আচ্ছা, পরে হচ্ছে আমার মানে ভাই মা বলতেছে যে ওর পিছে টাকা ঢালিস না, ও মরুক। পরে আমার মা নাকি এই কথা বলেছে যে ওই ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলাতে আমাকে, কেন আমি বাঁচলে সংসার করতে পারবো না। Shit, এটা আপনার হাজবেন্ড বলছে? না, আমার মা বলছে। আপনার মা আমার ভাইকে বলছে। Right. মানে এই কাজটা করতে কাকে বলে? আপনার ভাইকে বলছে যে ওর পিছে টাকা ঢালিস না, ওহ। ও বাঁচলে তো সংসার করতে পারবে না, ওর তো কিছুই নাই। পরে হচ্ছে এইভাবে সালমা, আপনি কিছুটা সময় একটু নরমাল হন, হ্যাঁ? একটু কিছুটা সময় প্রিয় শ্রোতা যারা শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং দেখছেন কিছুটা সময়ের জন্য হলেও কিছুটা সময় আমরা সালমাকে একটু রিল্যাক্স হতে দেই, একটু নরমাল হতে দেই। দিন শেষে তো আমরাও মানে ক্যামেরার সামনে যারা কাজ করি বা মাইক্রোফোনের সামনে যারা কাজ করি, এন্ড অফ দ্য ডে আমিও তো আপনার মতো দেখতে একজন মানুষ, ইমোশনটা আমারও কাজ করে। কারণ এরকম একটা বোন আমার বাসায়ও আছে, এরকম একটা বোন আপনার বাসায়ও আছে, এরকম একটা প্রতিবেশী কিন্তু আপনার বাসায়ও আছে। আপনি আমি ভাই জানি না যে পাশের ফ্ল্যাটে কি হয়, বেশি দূর যাওয়া লাগবে না, পাশের ফ্ল্যাটে না নিজের ফ্ল্যাটে কি হয় আমরা জানি না অনেক সময়। আমি আসলে আমি খুব বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, যদিও আমরা একদিকের কথা শুনছি। একজন মা কিভাবে আসলে তার আরেকজন সন্তানকে বলতে পারে ওর পিছে টাকা ঢেলে লাভ নাই। একজন মানুষের কন্ডিশন, নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে সুইসাইডের চেষ্টা করে। এবং আসবো আমরা সালমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো, শুধু এতটুকু বলবো যে মানুষ নামের শব্দটার পরিচয়ের যে মানে ভারটা, মানে এই ভারটাকে আমরা মানে হারিয়ে ফেলছি। মানে আসলে কি আমরা মানুষ? আসলে কি আমাদের মধ্যে যে মনুষ্যত্বটা, এই মনুষ্যত্বটা কি আপনার মনে হয় যে আসলে আমাদের মানুষের মধ্যে আছে? আমার না কখনো কখনো মনে হয় না, আমার কখনো কখনো যেটা মনে হয় যে আমরা সত্যিকার অর্থে আমাদের মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা অনেক বেশি দূরে চলে আসছি এবং আমাদের ব্যবহার, আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণ এতটাই অদ্ভুত, মাঝে মাঝে আমি নিজেও কনফিউজড হয়ে যাই আসলে কি আপনি মানুষ? যাবো আমরা সময় নষ্ট না করে সালমার কাছে যাব, কারণ তার জন্য নির্ধারিত যে সময় আমি চাই না একটা মিনিটও আজকে নষ্ট হোক। সালমা, তারপরে কি হলো? তারপরে হচ্ছে মেডিকেলে মানে আমার ভাই বলল যেদিনে মেডিকেলে ভর্তি করছে ওই দিনে 50,000 টাকা গেছে, তো শেষ না দিকে ছাড়বো না, দেখা যাক আমার বোন বাঁচে কিনা বাঁচে। তো এবারটা এইভাবে যেতে তো প্রায় 1 মাস না 15 দিন পরে আমার স্কিন সার্জারি করে। স্কিন এটা কি আপনার হাজবেন্ড করায়? ও না, ও আসলে তখন কম টাকা বেতন পেত, তো আচ্ছা। ওই সময় আমাদের সংসারটা কোনো গুছায় ওঠেনি, তো এখন ওর ভিতরে তো এই কাজটা হয়ে গেছে। পরে হচ্ছে ও গেছিল আমার শ্বশুরবাড়ি গেছিল, চাইছিল, টাকা দেয়নি, যেহেতু আমরা একা একা বিয়ে করছি তো এই জন্য টাকা পয়সা দেয়নি। পরে হচ্ছে আমার ভাই হচ্ছে 1 সপ্তাহ, আমার ভাইও হচ্ছে চাকরি করে, তো সাভারেই চাকরি করে ভিজিটে, তো 1 সপ্তাহ নাইট করতো, 1 সপ্তাহ ডে করতো। তো আমি মেডিকেলে থাকার পর থেকে ভাই পুরো নাইট করে ডে আমার কাছে থাকতো, মানে কখন কোন সময় ডাক্তার লাগবে, কোন মেডিসিন লাগবে, এই দৌড়দৌড়ি করতো। পরে হচ্ছে মেডিকেল স্কিন সার্জারি করে, মানে ফার্স্ট স্কিন সার্জারি করে, তো ওইটা হচ্ছে টেকে নাই, মানে চামড়াটা লাগে নাই। আচ্ছা, পরে এভাবে আবার ট্রিটমেন্ট চলতেছে, পরে আবার 15 দিন পরে আরেকটা সার্জারি হয়, এভাবে এক একে 3 বার সার্জারি হয়। আমি মেডিকেলে 3 মাস 7 দিন ছিলাম। তো আমি মেডিকেলের দিনগুলোর কথা একটু শুনতে চাই সালমা আপনার কাছে। মানে আপনি জীবনে এর আগে হয়তো বা কখনোই হাসপাতালে থাকেন নাই? না, আমি কখনো থাকিনি। আপনার যখন বাচ্চা হয় তখন হচ্ছে প্রথমবার ডেলিভারি হ্যাঁ, নর্মালি হয়। নর্মালি হয়, তখন হয়তো বা আপনি গেছিলেন, বাট
ওই হাসপাতাল জীবনের ওই গল্পটা আমরা একটু শুনি। আচ্ছা আমি বলি, যখন মনে করেন আমার ড্রেসিং করে, মানে যখন ব্যান্ডেজ করে পুড়ে যাওয়ার পরে ড্রেসিং করে, তো আমি মানে ধর্মের কথা বলি, যে হচ্ছে বলে যে যখন আজরাল যখন আসে, তো একটা বকরি চামড়া, জীবন্ত বকরি চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা ঠিক তেমনি কষ্ট হয়। তো আবার ঠিক আমি ওটাই অনুভব করেছি, যখন আমার ড্রেসিং করতো তখন মনে হতো যে আমার মানে মৃত্যু আজরাল চলে আসছে, চামড়া টেনে উঠিয়ে নিয়ে ফেলাচ্ছে এভাবে। ও তারপর এইভাবে এই প্রত্যেকটা দিন একদিন পর পর ড্রেসিং করতো, একদিন পর পর ড্রেসিং করতো। তো আমার ছোট বোন তখন ক্লাস 6 পড়তো, তো আমার ছোট বোনটা আমার কাছে থাকতো। আমার মা তো চলেই গেছে, আর আসেনি। সেই যে 3 দিন 4 দিন পরে চলে গেছে মেডিকেল থেকে, আর আসেনি। মানে আপনি যতদিন হাসপাতালে জি। ভর্তি ছিলেন একটা দিনও তো মা ছিল না? ছিল 2-3 দিন ছিল, 2-3 দিন পর জানতে পারছে যে এটা আমি নিজে করছি। তো ওহ। পরে মা আর আসেনি। আমি 3 মাস 7 দিন ছিলাম। পরে যখন হায় রে মানবতা। তো আমি যখন সার্জারি করতো তখন তো অনেকে বাঁচতো না, তো অনেক আমার চোখের সামনে কত মেয়ে কত ছেলে মারা গেছে, মানে বিশেষ করে মেয়েদের ওয়ার্ড ছিল, তো মেয়েরা মারা গেছে আমি দেখতাম। তো আমি ভাবতাম যখন আমি মানে ওটিতে যাব, অপারেশন থিয়েটারে যখন যাব, আমি হয়তো আর বাঁচবো না। তো আমার মেয়েটা দেখার জন্য ছটফট করতাম। আমার মেয়েটার বয়স তখন মাত্র 11 মাস বয়স ছিল। তো আমি ভাইকে বলতাম যে ভাই আমার মেয়েটাকে আমার কাছে এনে দে, আমি একবার দেখি, যদি আমি না বাঁচি আমার মেয়েটা তো আমি আর দেখতে পারবো না। তো তো আমার ভাই শুধু সান্ত্বনা দিত যে তোমার মেয়ে যদি এখন তোমার কাছে আসে, তোমার দেখলে ভয় পাবে, তো বাড়িতেই ভালো আছে। তো এভাবে করতে করতে 3টা সার্জারি হয়, 3টা সার্জারির সময় আমি একই কথা বলছি। তো আমার ভাই মানে আমার মাও আসে না, আমি বাচ্চাকেও দেখতে পাই না। পরে হচ্ছে আমার ছোট বোনটা ক্লাস 6 পড়তো। আমার ছোট বোনটা তখন পড়াশোনা বন্ধ হয়ে যায়, মানে ও পড়াশোনা পরীক্ষার সামনে পরীক্ষা দিতে পারে না। পরে হচ্ছে ছোট বোনটা আমার ভাবিও আসে, ভাবি থাকতে চায় না মেডিকেলে, ভাবিও খুব খারাপ ব্যবহার করে। পরে হচ্ছে মানে এতটা খারাপ ব্যবহার করে, তখন আমার ছোট বোনটা বেশি দুজনে মিলেই থাকছে। আমার ভাই তখন বলছে যে হচ্ছে আমার যদি মানে বউ মরে গেলে বউ পাবো, বোন মরে গেলে বোন পাবো না। তো যাই হোক, ভাবি 3 মাসে যখন ঢাকা মানে 3 মাস 7 দিন পরে রিলিজ দেয় আমার, তখন পুরোপুরি আমি সুস্থ হইনি। পরে হচ্ছে ভাইয়ের বাসায় সাভারে নেয় আমার, যখন ঢাকা থেকে মানে মেডিকেল থেকে যখন রিলিজ দেয়, সাভারে নেওয়ার পরে হচ্ছে আবার 15-20 দিন পরে আবার চেক আপ করা লাগে। পরে তো আমার স্বামী, আমি একটু মেডিকেলের কথা ভুলে গেছি, আমি যখন মেডিকেলে ছিলাম তো ওর মানে রেগুলার 9 দিন, একটানা 9 দিন ছিল, মানে আমি যে পায়খানা প্রসব করতাম ওই পরিষ্কার করতাম। আপনার হাজবেন্ড করতেন? জি, ওই কোলে করে নিয়ে যে মানে মেডিকেলে কর্মটে বসাইতো। তো আমি তো আশা ছাড়তাম না যে আমার স্বামী আমাকে ছাড়বে না, ও আমাকে মানে বলবে না, ও আমাকে নিয়ে মানে আমার পাশেই থাকবে ও। তো আমি যখন আগে মেডিকেলে রাত 2টা-3টা যখন আমি ঘুমাই থাকতাম, আমার বেডের পাশে ও নাকি দাঁড়াইয়ে থাকতো, ও নাকি এক ভাব আমার মুখে নাকি তাকাই থাকতো। পরে পাশের বেডের যে মানে রুগীর সাথে যারা আত্মীয় স্বজন থাকতো, সেই আন্টি আমার সাথে বলছে যে তুমি যখন ঘুমাই থাকো তোমার স্বামী এসে নির্বাক তোমার দিকে তাকাই থাকে। তো একদিন আমার স্বামী আমাকে বলছে, দেখো সালমা, তুমি 3টা জীবন নষ্ট করছো, তো এই কাজটা তুমি ঠিক করো নাই, তো যা করছো, আমি তোমার কখনো ফেলাবো না। এখন ওর মন থেকে বলছিল নাকি ওর হচ্ছে আমার ভাই বলছিল যে মেডিকেল কেস করে দেবে, মেডিকেল কেস করলে এটা হচ্ছে শক্ত হবে। তো আমি আবার বলছিলাম যে হচ্ছে মেডিকেল মানে যেহেতু দোষটা আমার, আমি যদি মরেও যাই তো আমি জবানবন্দি দিয়ে যাব যে আমার স্বামী কাজটা করিনি। আচ্ছা। পরে মেডিকেল থেকে কেস করবে, আমার ভাই তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জানে না, ওরা আমার বাবা আমার ভাই কেস করবে। তো আমি না ঠিকানা বলিনি, তো আমার মুখে তো ব্যান্ডেজ করা। পরে আমার ভাইটা থাপ্পড় মারছে, মানে কেন কেস করবি না। তো আমার ভাই তো তার মানে ওই থেকে তো আমার পুরো রাগ যে আমি কেস করতে দিলাম না।
পরে ওই যাই রিলিজ পেয়ে আসলাম, রিলিজ হয়ে গেল, আসলাম। পরে চেক আপ করতে আসি। তো ওই সময় আমার মন চাই যে আমি তো আমার বাসাতে যাই, আমি যেখানে আমি সংসার করছি, মানে যেটা আমার বাসা ছিল। তো এইভাবে আমার স্বামীকে বললাম যে দেখো ভুল করে ফেলেছি। তো বললো যে দেখো তুমি সুস্থ হও, তোমাকে আমি ফেলাবো না, আচ্ছা, আমি তোমাকে কখনো ফেলাবো না, তুমি পুরোপুরি সুস্থ হয়ে আমার কাছে আসো। তো যখন আমি এবার মানে মেডিকেল চেক আপ করতে আসি, এবার যখন আমার স্বামীর কাছে আমি যাই, তখন ও আমাকে মানে আমি যখন ওর হাত ধরে বললাম দেখো আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, তখন ও একেবারে ডাইরেক্টলি আমার বললো যে স্বামীর আশা বাদ দাও। তখন আমার জন্য মনে হলো যে আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে, যে এতদিন আশ্বাস দিছিল যে আমি তোমার কখনো ফেলাবো না, আর যখন পুরোপুরি সুস্থ হয়ে গেলাম তখন বললো যে স্বামীর আশা বাদ দাও। আপনার হাজবেন্ড এই কথাটা বললো? জি। ওকে, তারপর? পরে আমি সেখানে তো জোর করতে পারি না। পরে আমার বাবার সাথে তো আমি আসছিলাম। পরে বাড়িতে যাওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছে আমি। কি হলো তারপর? তারপরে আমার স্বামী তো বললো যে স্বামী সব বাদ দাও। এই কথা বলার পরে আমি তো আবার সেই ওইখান থেকে মানে কান্নাকাটি করছি, ওর এক পর্যায়ে পাও ধরছি আমি, দেখো এই কাজটা মানে তুমি এভাবে করলে, তুমি তো জানো যে আমার মা আমার সাথে কেমন ব্যবহার করে। তো বললো যখন এই কাজটা করছো তখন কি মনে ছিল না? তো এইভাবে সে আমার আর কোনো পাত্তাই দিল না। পরে আমি বাড়ি চলে আসলাম যশোর বাবার সাথে। আসার পরে আমার তখন আমাদের ওই বছরে কুরবানি দেয় আমাদের। তো আমি একটা ছোট বাচ্চা যেমন একটা একটা করে কাজ শেখে, আমি ওভাবে চেষ্টা করছি একটা একটা কাজ করার জন্য। তো রসুন পেঁয়াজ আমি ছুলতে পারতেছি না, তার চেষ্টা করতেছি চুলি, এবার একটা একটা করে ছিলতেছি। আমার মা তো গরু বলে, পাড়ায় পাড়ায় যে ফ্যান নিয়ে আসে ভাতের মার। তো আমি সেই সময় ঘর ঝাড়ু দিচ্ছি, উঠান ঝাড়ু দিচ্ছি, মার মন জয় করতেছি যাতে মা আমাকে কিছু না বলে। এত কিছুর পরও মার মন জয় করছেন? জি, যেহেতু আমার থাকা লাগবে মার কাছে। তো এখন মা তো সহ্য করতেই পারতেছে না। মা আমাদের আমার মা যে 75,000 টাকা দিছিল মেডিকেল থাকা অবস্থায়, মেডিকেলের বিল, তো আমাদের জমি বন্ধক দিয়ে রাখছিল। তো ওই প্রচুর যে জমিতে বন্ধক দিছিল ওই জমিতে প্রচুর ধান হয়েছে। তো আমার বড় আপা আমি আমার ছোট্ট আমার যে বেবিটা বড় আপার কোলে আমরা গিয়েছি দেখতে, বাড়ির পাশেই। তো আমার মা বলতেছে যে এই ধান হয়েছে যেমন যে কলিজা চলে যাচ্ছে, ওইটা তো বন্ধক দিয়ে দিয়েছে। তোর মেয়ে আর তোর যদি একটা কবরে একসাথে পুঁতেও রাখতাম তা আমার এত কষ্ট হতো না, ওই ধান দেখে যে আমার কষ্ট হচ্ছে। তো এইভাবে বহুত এমনকি আমার মা আদর করতো, সামনে ভাত দিত, ভাত আমি খাতে বসেছি কিছু না বলে প্লেট কেড়ে নিত আমার কাছ থেকে, এইভাবে মারতো। তো এইভাবে পাড়া প্রতিবেশী দেখতেছে যে সালমা দেখ তোর স্বামী মারছে বলে তুই এই কাজটা করেছিস, এখন তোর মা যে অত্যাচার শুরু করেছে তুই হয়তো বাঁচা নিচে মাথাতে মরবি, তাছাড়া তুই আবার ঢাকায় চলে যা, দেখ চাকরি বাকরি পাস কিনা। তো ওই পাড়া প্রতিবেশীর ওরাই আমার টাকা দিল ঢাকায় আসার জন্য। আমার মার অত্যাচার দেখে তারা সহ্য করতে পারতেছে না যে মা কেমন করে পারে এই কাজ করতে। পরে আমি আবার ঢাকাতে চলে আসি ভাইয়ের কাছে। ভাই বলল যে দেখ তুই যদি চাকরি করিস তো আমার মান সম্মান থাকবে না। কেন এই কথা কেন বললেন? ভাই এখন একটু ভালো পদে চাকরি করে, আর আমি অসুন্দর হয়ে গেছি, সবাই আমাকে দেখবে। পরে বিশেষ করে আমার মা তো দেখতে পারতো না আমি অসুন্দর হওয়া যাতে হয়ে গেছি, এই জন্য আমার আর কেউ আর দামই দিচ্ছে না। আমার তার আমি তার বোন, আমি যে আমার মার মেয়ে সন্তান, এই আমাকে পরিচয় দিতে তাদের লজ্জাবোধ হচ্ছে। পরে আমি এক পর্যায়ে ভাই তো চাকরি দেবে না, পরে আমি ভাইয়ের পাশে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে আমি চাকরির খোঁজ করতেছি, দেখি আমার চাকরি হয় কিনা, আমি একা একাই কিছু করতে পারি কিনা। পরে ভাইয়ের যে ভাইয়ের বন্ধু ওনারও তো চাকরি করে বিভিন্ন অফিসে গার্মেন্টসে। তো ওদের কাছে আসলাম যে ভাই আমার একটা চাকরি দেন। তো যার কাছে গেছি তারা তো আমার দেখছে আমি সুন্দর ছিলাম, ভালো ছিলাম, বোনের মতন ভালোবাসছি, তারা আমার কাছে খারাপ অফার দিতে লাগলো। হায় রে পৃথিবী। তারপরে যার কাছে যায় সেই একই অফার দেয় আমার।
পরে আমি না পেরে হচ্ছে নিজে নিজে চাকরি খোঁজে গেছি, যাই যদি আল্লাহ রহম করে। তো চাকরি খোঁজে যে পরে হচ্ছে আমার মানে আমার যে এখন যার সাথে বিয়ে হয়েছে তার সাথে দেখা হয়। পরে উনি হচ্ছে মানে উনি আপনার প্রথম হাজবেন্ডের গল্পটা তো শেষ করে ফেললেন না আপনি, পুরোটা বললেন না তো, কি হলো তারপরে? ওই যে আমার স্বামী তো পরে আমার মা বাপ তো কেস করতে চাইছিল, আচ্ছা, কেস করে নাই। ওকে আমি কেস করতে দিই। প্রথম গল্পটা ভালো মতো শেষ করতে হবে, নাহলে কিন্তু মানুষজন বুঝবে না এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে ওই মানে আমার আমার স্বামী তো আমাকে নেবে না। পরে হচ্ছে ও একবার বাড়িতে চলে যায়, আমার নেবে না বিধায় বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে আমি শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি যাওয়ার পরে মানে আমার ভাসুর আমাকে বলে, আমার ভাসুরের সাথে দেখা আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর আমার স্বামী বাড়ি থেকে পলায়ে যায়। মানে আমি আগে গেছি যে আমার স্বামী মানে ও বাড়ি থেকে চলে যায়, জানতে পারে যে আমি বাড়িতে গিয়েছি। বাড়ি যাওয়ার পরে আমি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বাড়িতে তোলে না, যে তুমি যখন এই কাজ করছো আমার ছেলে তোমার নেবে না, তুমি যা খুশি তাই করো, কেস করবা কি করবা তোমার ব্যাপার। তো এইভাবে প্রায় 1 বছর চলে যায়। ও আমার স্বামীর দিকে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য, বিয়ে করবে যে জি আমার স্বামী মানে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য। আপনার সাথে তো ডিভোর্স হয়নি তখন? না তখন হয়নি। তো ওর মানে সবাই কথা বলতেছে, ছেলে যদি ভালো হয় তো ছেলে মানে বউ এই কাজ করলো কেন, এই জন্য মেয়ে পায় না। আমি পরবর্তীতে শুনতে পারি যে ছেলের মানে এই ধরনের কথা বলতেছে, ছেলে যদি এতই ভালো হতো তাহলে ছেলের বউ এই দুর্ঘটনা ঘটালো কেন। পরে হচ্ছে আমি জানার পরে আমি তখন ভাবলাম যে আমার স্বামী তো দোষ নেই, আমি হচ্ছে তার মুক্তি দিয়ে দিই, সে যাতে বিয়ে করে সুখে থাকতে পারে। পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, যে ও হচ্ছে মুক্তি হয়ে যায়। 14 বছর বয়সে প্রথম মা হওয়া, 14 বছর বয়সে প্রথম প্রেম, 14 বছর বয়সের সে সংসার, নিজেরা বিয়ে করা, নিজের হাতে আপনি ডিভোর্সে সাইন করে দেন। জি সাইনটা কেন করলেন? ও ভালো থাকবে, ও সুখে থাকবে তার জন্য। যে ভুলটা যেহেতু আমি করে ফেলেছি তার কোনো ভুল নাই, কেননা আমি তার চাইনি যে সে হচ্ছে অসুখী থাকুক, আমি এখনো চাই না সে অসুখী থাকুক। আপনাকে কি কোনো ধরনের জোর করা হয়েছিল সাইনটা দেওয়ার সময়, নাকি নিজ ইচ্ছে আপনি দিয়ে দিলেন? না মানে ওইখানে আমি গেছিলাম এক চেয়ারম্যানের মাধ্যমে গেছিলাম। মানে ওইখানে চেয়ারম্যানের মাধ্যমে যাওয়ার পরে তো ওখান থেকে বললো যে হচ্ছে মেয়ে তো একা আসছে, মেয়ের হচ্ছে গার্জিয়ান লাগবে। আচ্ছা, পরে আমার ভাইকে নিলাম, ভাইয়ের সাথে করে আমি আবার গেলাম আমার শ্বশুরবাড়ি। পরে ওইখানে হচ্ছে আমি বুঝতে পারিনি যে ছাড়াছাড়ি হয়ে যাবে। আমি আশায় ছিলাম হয়তো মিলে দিবে সবাই, চেয়ারম্যান সবাই মিলে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন মিলে হয়তো মিলাই দিবে আমাকে আমার স্বামীর সাথে। পরে এক পর্যায়ে দেখলাম যে ওরা হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে মানে 20,000 টাকা দিয়ে আমার ছাড়াছাড়ি করে নিবে। পরে সেই আমি আসলে তখনও বুঝতে পারিনি যে আমার ওখানে ডিভোর্স হয়ে যাবে। পরে যখন আমার স্বামী ওখানে মানে ধরা সবাই বললো যে আমি এই কাজ করছি, ওকে নিয়ে আমি সংসার করব না, তখন আমি তখন ভাবলাম থাক, জোর করে তার সংসার করা যায় না। ও যখন ডিভোর্স আছে আর যেহেতু আমি ভুল করে ফেলেছি তাহলে ওরে আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলেন আপনি। জি যেহেতু অনেক ভালোবাসি ওরে, আমি ভালোবাসার কারণে আমি এই কাজটা করছি। তারপর পরে হচ্ছে ও ওই আমার ভাইয়ের হাতে টাকা বুঝাই দিল, ওইখানে আমি সাইন দিয়ে দিলাম। পরে ওইখান থেকে চলে আসলো বাড়িতে আসার পরে ওই টাকার মধ্যে মানে আমার মার কাছে টাকাটা দেয়, মার কাছে টাকা গরু পালার জন্য। আমাদের কিন্তু আগে গরু ছিল না, আর এত আমার মা যখন মোটামুটি এখন যে উন্নতি করছে এতটা উন্নতি করতেও পারিনি। ওই যে 20,000 টাকা দিয়েছে ওই টাকা ফার্স্টে গরু কিনে, ওই টাকা থেকে আমার মা উন্নতি করতে আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি করতে পারলো। মেয়ের ডিভোর্সের যে টাকাটা, জি। ডিভোর্সে হবার পর মীমাংসার যে টাকা, জি ওইটা দিয়ে হচ্ছে তারা ভাগ্য পরিবর্তনের চেষ্টা। জি কিন্তু আমার ওইখানে এখন আমার মা অনেক কিছু করছে, কিন্তু আমার সে শুরু থেকে তো দেখতে পারে না, আজও পর্যন্ত দেখতে পারে না।
এটা আমি জানতে পারছি যে হচ্ছে আমার চাষির কাছে জানতে পারছি যে আমাদের একটা প্রবাদ বলে যে হচ্ছে যার দৌলতে দানা তার কথা নেই খানা। তো এইটাই হচ্ছে আমার চাষি বললো। আমি চাষি কি কিসের জন্য, হয়তো যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আজকে তোর মাঝে এত গরু ছাগল করছে, এত উন্নতি করছে, সব হয়তো সেই ডিপোজিট টাকা দিয়ে। পরবর্তীতে শুনতে পারলাম যে হচ্ছে আমার মা আমাকে বলে যে তোর টাকাতে যে গরু কিনছিলাম সে গরুটা মরে গেছে, মানে আমাকে মিথ্যে কথা বলা হয়। তো যাই হোক, পরে এই জন্য আমি আবার ঢাকাতে চলে অত্যাচার শুরু করে। অত্যাচার শুরু করার পরে মার ওই ঢাকাতে চলে আসলাম। আসার পরে তো ভাই তো চাকরি দিল না, ভাইও অ্যালাউ করতেছে না, ভাইও আর দেখতে পারে না, বোনও দেখতে পারে, কেউ দেখতে পারে না। পরে হচ্ছে এইভাবে করতে করতে যে চাকরির খোঁজে আমি যখন আলাদা বাসা নিলাম চাকরির জন্য, যে আমি যে দেখি চেষ্টা করে দেখি আমি চাকরি করতে পারি কিনা। পরে এইভাবে যেটা আমি চাকরি খোঁজে গেছি, ওই আমার হাজবেন্ডও চাকরি করতো, ওর সাথে দেখা হয় যে এমন দেখেন, আমি ওর সাথে বিস্তারিত বলছি যে ভাই আমার এরকম এরকম সমস্যা আছে, আপনি তো চাকরি করেন, তাহলে এটা আমার রিকোয়েস্টের মাধ্যমে আমার চাকরি যদি দিতে পারেন, আমি হচ্ছে আগে চাকরি করছি, কাজ জানি। তো বললো তাহলে আপনার নাম্বারটা দেন, আমি বসের সাথে কথা বলে দেখবো। পরে ওই নাম্বারটা দিয়েছি, নাম্বারটা দেওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো তোমার যে সমস্যা, আমি তোমার প্রতি আমার মায়া হয়েছে, তা আমারও তো বউ নেই, আমি যদি তোমাকে বিয়ে করি তা তুমি আমাকে বিয়ে করবা। এটা কে বললেন? এটা আমার যার সাথে আমার এখন দ্বিতীয় বিয়ে হয়েছে। আচ্ছা, এনার সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে জানা হলো আরেকটা বার যদি ক্লিয়ার করেন। এটা হচ্ছে যখন ওই যে ভাই চাকরির জন্য বাড়ি থেকে যখন ভাইয়ের কাছে আসি, ভাই তো জায়গা দেয় নাই, ভাইও চাকরি দিবে না, জায়গাও দেয় নাই। পরে হচ্ছে আমি আলাদা বাসা নিই, বাসা নেওয়ার পরে আমি চাকরি খোঁজে যাই, যে দেখি আমি আল্লাহ আমার চাকরি দেয় কিনা, আমি কিছু করতে পারি কিনা। আমি যেহেতু আগে চাকরি করেছি গার্মেন্টসে, অভিজ্ঞতা আছে, তা সেই সাহস নিয়ে আমি গার্মেন্টসের ইপিজেটে যাই চাকরির জন্য। পরে ওই চাকরি যাওয়া যেখানে যাই চাকরি অফিসের গেটে, ওইখানে ওনার সাথে পরিচয় হয়। আচ্ছা, আপনার যে সন্তান, আপনার মেয়ে হলো, এই মেয়েটা তখন কার কাছে থাকতো? ওই যে মার কাছে। আপনার মায়ের কাছে? জি। আচ্ছা, তারপর গেটের সামনে পরিচয় হলো, তারপরে কি হলো? পরে হচ্ছে আমি বললাম যে আমার তো এরকম হাতে মুখে স্পট আছে, তো হচ্ছে এখন তো চাকরির ক্ষেত্রে হচ্ছে মুখ খুলতে বলে, তো আপনি যেহেতু চাকরি করেন, তা আপনি যদি রিকোয়েস্ট করেন যে মেয়েটা এরকম কাজ জানে, তো রিকোয়েস্টের মাধ্যমে চাকরি হবে, তাছাড়া সরাসরি চাকরি হবে না। পরে উনি বললো তাহলে আপনার নাম্বারটা আমার কাছে দেন, আমি বছর বলে দেখবো। এইভাবে নাম্বারটা আমার কাছ থেকে নেয়, নিয়ে আমি যে বিস্তারিত বলছি যে আমার হাতে মুখে স্পট আছে, পুরো আমার জীবনে যা ঘটেছে শেয়ার করছি যে আমার একটা চাকরি পাওয়ার জন্য। পরে হচ্ছে উনি নাম্বারটা আমার ওই আমার নাম্বারটা দিয়ে ফোন করে যে হচ্ছে আপা আপনার তো জীবন স্টোরি শুনলাম, তো দেখেন আমার তো বউ মরে গেছে, তো আপনার স্পট হয়েছে তাতে কি হয়েছে, মানুষের তো কতভাবে কত অ্যাক্সিডেন্ট হয়, তো আমি আপনার পাশে দাঁড়াতে চাই। তো আমি কিছু বলি না। পরে আমি যে বাসায় ভাড়া থাকতাম এক খালা, ওই খালারকে বললাম যে খালা যে আমার উকিল মা, ওই উকিল মাকে বললাম, তো ওই উকিল মার সাথে ওনাকে নাম্বার দিয়ে দিলাম, উকিল মার সাথে রেগুলার কথা হয়। এবং ওনাদের ভিতরে কি হয়েছে আমি জানি না, আমার 10 দিন পরে বলতেছে ছেলেটা তোর বিয়ে করবে, ছেলেটা এখন তো তুই ঠিক চাকরিও পাচ্ছিস না, তো এখন তো তোর বাঁচতে হবে, তো মা বাবা ভাই বোন কেউ কেয়ার করে না, ছেলে যখন জেনে শুনে তোর বিয়ে করতে চাই, তাহলে তুই রাজি হয়ে যা। পরে আমি এক পর্যায়ে ওই খালা আমার খুব প্রেশার দিছিল, এমন ভাবে প্রেশার দিছিল যে দেখ নিজের মা যেমন করে উনি সেভাবে প্রেশার দিছিল, যে তুই এখন অসহায় হয়ে গেছিস, খাতে পারতেছিস না, চলতে পারতেছিস না, রুম ভাড়া দিতে পারতেছিস না, বিয়েটা করে ফেলা। তো এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা, 2011 সালে। গল্পটা যদি প্রচারযোগ্য হয়, এই জাগো এফএম টিম আপনাকে এখানে নিয়ে আসবে, কথা দিচ্ছে আজকে অপূর্ব। সালমা আপু, তারপরে কি হলো? পরে হচ্ছে আমার যে উকিল মা, ওই উকিল মা আব্বা ওনারা মিলে আমাকে নিয়ে যায়, আমার স্বামী ওরা আগের থেকেই যে কি বলে এটা
তো যেখানে বিয়ে করাই আমার আসলে কাজী অফিস। কাজী অফিস, জি। কাজী অফিসে উনি আগে সবকিছু ঠিক করে রাখে। পরে হচ্ছে আমার ওই উকিল মা, উকিল বাবা, পরে আরেকটা খালা, 3জন সাক্ষী লাগবে, তো 3জন মিলে আমাকে নিয়ে যায়। পরে ওইখানে কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে আমার কাজী অফিস বলে কে মানে আমার মুখ খুলতে বলে। তা আমি বলছি না, আমার মুখ খোলারও দরকার নেই, আমার বিয়ে করার দরকার নেই। পরে আমার স্বামী বলছে মুখ খোলা লাগবে না, ও হচ্ছে বিয়ে পড়ায় দাও। পরে বিয়ে পড়ায় দিয়ে তখন রাত 11টা বাজে বাসায় আসে। বাসায় এসে পরে হচ্ছে মিষ্টি নিয়ে আসে, মিষ্টি নিয়ে এসে পাশের বাসায় সবাইকে দিল। দেওয়ার পরে উনি কি সকাল ভোরে চলে আসে, অফিসে চলে আসে। আসার পরে হচ্ছে বাসার সবাই বলতেছে যে এরকম হুট করে বিয়ে হয়েছে, বিয়েটা কি টেকবে? পরে উকিল মা বলছে না, ছেলে ভালো আছে, ছেলে ইনকাম ভালো করে, জেনে শুনে। ও ছেলের একটা বাচ্চা আছে, মানে আমার স্বামীর একটা বাচ্চা ছেলে আছে। আচ্ছা। বউ মারা গেছে, তো মেয়েটা অসহায়, এজন্য সব জেনে শুনে মানে মেয়েটাকে গ্রহণ করছে। পরে হচ্ছে এইভাবে 10 দিন 12 দিন যায়, যাওয়ার পরে মানে আমি শুনতে পারি যে আমার সতীন আছে। মাই গুডনেস, আপনাকে না বললো তিনি মারা গেছেন? জি, মারা গেছে। তাহলে ওটা মিথ্যা ছিল? ওটা মিথ্যা ছিল। হায়ারে ধোকা, জীবনের লাইনে লাইনে ধোকা আপনার। তারপর পরে হচ্ছে পরে উনি মানে 3 দিন 4 দিন পরে আসতো। পরে হচ্ছে একদিন মানে ও আমার অফিসের গেটে, পরে একদিন আমার সতীনও গেছে। যাওয়ার পরে মানে ওর সাথে কি বলবো, খুব মানে খারাপ অবস্থা, মানে খুব রাত ব্যবহার করে। ও এক পর্যায়ে চাকরি চলে যাবে। পরে হচ্ছে মানে আমার সতীন আমাকে খুব জ্বালাইছে। আমি স্বামীকে ছাড়িনি, যেহেতু আমার মা আমাকে দেখতে পারতো না, ভাই জায়গা দিলে না, কেউ জায়গা দিলে, তো আমি মানে সতীন অত্যাচার করতেছে। আমি কাছে থাক, আমার তো বিয়ে হয়েছে, আমি তার সাথে খারাপ ব্যবহার না করলেই হলো। পরে হচ্ছে এইভাবে করতে করতে মানে আমাকে খাবার দিত না, খাবার খরচ দিত না, মানে সতীনে খুব বাধা দিত। তো আমি ভাবতাম সেও তো একটা মেয়ে মানুষ, তার তো কষ্ট হবেই। এখন আমার যেহেতু একটা অ্যাক্সিডেন্ট আছে, আমিও সরবো না, আমার যা দেয় আমি সেইভাবে চলি। এইভাবে করতে করতে পরে হচ্ছে আমার মানে ছোট মেয়েটা, আমার যে ছোট বেবি, আচ্ছা ওকে আমি মানে কনসেপ্ট করি। আচ্ছা, এটা কত সালে হয়? বিয়ের কতদিন কত বছর? এটা তাও বিয়ের 4 বছরের শেষে, মানে বিয়ে হয় 2011, আর আমি কনসেপ্ট করি 2014। পরে হচ্ছে মানে যখন বাচ্চাটা আমার মানে যখন আমার বেবিটা আমার গর্বে, তখন হচ্ছে আমার সতীনটা আরো জ্বালায় আমাকে। মানে ও চাচ্ছে যে আমাকে ছেড়ে দিক, আমার সতীন। এইভাবে করতে কয়েকদিন হচ্ছে আমার মানে যখন বেবি হচ্ছে মানে ডেলিভারি হবে, তখন সিজারে হবে। কেননা আমার তো ঠিক মতন খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, ঠিক মতন দেখে না, মানে ও আসতে পারে না আমার কাছে। ও খারাপ ব্যবহার করে আমার সাথে, মারধর, কন্টিনিউ মারধর করে। মানে সতীনও মারধর করে, বাসায় এসে ও মারধর করে। এই জন্য আমার ভাই যেন আমার প্রতি আরো খেপে গেল, যে আমি মানে বিয়েটা করছি বলে আমার ভাই আমার প্রতি আরো রাগ। তো আমার দেখেন, আমি বিয়েটা যদি না করে আমি বাঁচবো কিভাবে? আমার চাকরি নেই, চাকরি হয় না। কেননা আমার যদি চাকরি হতো তাহলে আমি বিয়েটা করতাম না, নিজের পায়ে আমি দাঁড়াইতাম। আশা ছিল যে আমি চাকরি করব, কিন্তু গার্মেন্টস আমার নেয় নাই। প্রত্যেকটা গার্মেন্টসে গেটে গেটে গেছে, এমনি দেখে পছন্দ হয়, কিন্তু মুখ খুলে যখন তখন আর পছন্দ হয় না। অন্য মানে কিছু কিছু অফিসে গেছি, মানে আমাদেরকে মানে প্রোডাকশন বেশি দিয়েছে, মানে অন্য অন্য মেয়েদের সাধারণ বলে যে প্রোডাকশন কম, মানে আমারটা আরো বেশি চাইছে যাতে আমি না টিকতে পারি। এইভাবে আমার চাকরি হয় নাই। তো এখন আমি স্বামীর মার খাই, সতীনের মার খাই, যেভাবে হোক আমি সংসারটা টিকে রাখতে চাইছি, যে আমার জীবনে তখন এটা হয়ে গেছে, আমি যদি মরেও যাই তো আমি এই স্বামী আর ছাড়বো না। আচ্ছা। পরে হচ্ছে এইভাবে করতে করতে স্বামী প্রচুর মানে আমার স্বামী যেন কেমন জানি মারছো, মানে আগের থেকে অত্যাচারটা বেশি হয়ে গেল। আমার ছোট বেবিটা হওয়ার পরে, ছোট বেবিটা হয়েছিল সিজারে টাকা পয়সা, মেডিকেলে টাকা পয়সা দিতে পারে না। পরে হচ্ছে মানে ও জানি না কার কাছে হাতে পায়ে ধরে টাকা নিয়ে এসে বিল শোধ করে, মানে 4 দিনে রিলিজ দিয়ে দেয়। মানে সিজারের পরে যে ওষুধটা খেতে হয়, মানে যে প্রেসক্রিপশনে যে লিখে দেয়, ওটা আমি খেতে পারি না, ওর তো দেয় না, খাবারই জোটে না, তো ওষুধ খাবো কোথার থেকে? পরে হচ্ছে আমার স্বামী যেখানে চাকরি করে, মানে পাশে ওর বাসা ছিল, সতীনের বাসা ছিল।
পরে এভাবে যেতাম, পরে এক পর্যায়ে সতীন খুব মারধর করতো খুব, ওইখানে মানুষের সামনে আমাকে মাথা ফাটাই দিছিল। মাই গড, এটা এটা কি কারণে হয়? ওইটা হচ্ছে আমি গেছিলাম টাকার জন্য, ঘর ভাড়ার জন্য, খাবারের টাকার জন্য স্বামীর কাছে যেতাম। এটা তো আপনার অধিকার, তাই জি না? জি। আপনার স্বামীকে আপনি আপনার প্রশ্ন করেন নাই যে মানে উনি আপনার সঙ্গে এত বড় চিটটা কেন করলো? এমনি আপনি আমি একটা ভুল করে, আমি তো জি। বলি, আপনি একটা ভুল করে আপনি এটা নিজের ক্ষতি আপনি করছেন, হ্যাঁ। জি। তো উনি প্রথমবার বললো যে তার আগের স্ত্রী মারা গেছেন, জি তো দ্বিতীয়বার আপনার সঙ্গে এই মানে প্রতারণাটা তাহলে কেন? উনি তো আলটিমেটলি আপনার সঙ্গে প্রতারণা করছেন। জি করছে। এখন এটা কেন করছিল আপনি জিজ্ঞেস হ্যাঁ করছেন? আমি জিজ্ঞাসা করছি, দেখো কি উত্তর দিলেন? আমি তো অসহায়, আমাকে আমার মানে এভাবে করা কি তোমার ঠিক আছে, এভাবে মানে ছলনা করে? তো বলছে দেখো তোমার আমার ভালো লাগছে, আমি যদি এটা মানে মিথ্যা কথা না বলতাম তাহলে তো তুমি বিয়ে করতাম না। ও আমাকে বোরকা পরা অবস্থা নাকি ওর ভালো লাগছে, আমার তো মুখ দেখছিল না, কিন্তু আমার উকিল মার কাছ থেকে A to Z সবকিছু শোনে, মানে আমি যেটা পুড়ে গেছে মুখে সব স্পট, আমি কিন্তু বলিনি। আপনার কত মানে কিছু মনে না করলে ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনার মানে কতটুকু স্পট? আমরা তো কারণ আপনাকে দেখতে পাচ্ছি না। আমার হচ্ছে মানে মানে বাংলায় বলি যে 80% পুড়ে গেছে আমার শরীরে। মাই গুডনেস, নাভির মানে একটা মানুষের শরীরে 80 ভাগ যে পুড়ে যাওয়াটা, মানে আমি একটু বলি, যারা এই মুহূর্তে দেখছেন আমার সামনে যে মানুষটা বসা, এই মানুষটা কিন্তু মানে আমার আপনার মতো স্বাভাবিক, আমরা আলহামদুলিল্লাহ যতটা ভালো আছি অতটা ভালো কিন্তু নাই। এরপরেও এই মানুষটা এখানে লাইভে এসে তার লাভ স্টোরিটা এখানে শেয়ার করছে। আর কিছু মানুষ যারা কমেন্টে স্টিকার আদান প্রদান করে, কিছু মানুষ কমেন্টে নানা রকম তারা ওর সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে কথা বলছেন, সেটা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, বাট বলছিলাম লাইভটাকে শেয়ার করেন। রাইট, এই মানুষটা মানে আপনি হয়তো বা অনেক ভালো আছেন, আপনি হয়তো বা নর্মালি সবার সামনে ফেসটা খুলে হাই হ্যালো করতে পারছেন, বাট এই মানুষটা কিন্তু চাইলেও এখানে পারছেন না। অনুষ্ঠানের কারণে বলি বা কারো ব্যক্তিগত কারণে অনেকে আমাদের এখানে বোরখা পরে বা হিজাব করে বসেন বা মাস্ক পরে বসেন, বাট এই মানুষটা কিন্তু নিজেই মনে মনে চাইছিল এবং আমাকে যেটা বলছিল যে আমি কিন্তু আমার চেহারাটা দেখাবো না, তাতে হয়তো বা অনেকে অনেক রকম ভাবে চিন্তা করতে পারে বা কেউ হয়তো বা লাইফটাকে ইগনোর করতে পারে। আমাদের সমাজে এই চিন্তাটা পর্যন্ত আমাদেরকে করতে হয়। এবং আজকে সালমা সুইসাইড করতে, যে আজকে সালমা হয়তো বেঁচে আছে, কিন্তু বেঁচে থেকেও কিন্তু সালমা মরে গেছে। বেঁচে থেকেও হয়তো একজন মানুষের যতগুলো অধিকার, সেই অধিকারগুলোর অনেকগুলো অধিকার থেকে কিন্তু আজকে সালমা বঞ্চিত। এক, সালমা তার পরিবার থেকে বঞ্চিত। দুই, সালমা তার প্রথম যিনি স্বামী সেখান থেকে তিনি বঞ্চিত। দ্বিতীয়, তার একটা বিয়ে হলো, এখানেও তিনি প্রতারণার শিকার হলেন, সতীনের হাতে মার খাচ্ছেন। ভাই, দিন শেষে আমরা তো একটা মানুষ, তো দিন শেষে আমার সামনে যে মানুষটা বসা, উনি তো আমার আপনার মতো একজন মানুষ, তাই না? ঘটছে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আমাদের এই শহরেই ঘটে, এই শহরের বুকে ঘটা কোনো না কোনো একটা ঘটনা। আজকে সালমা তার মতো করে তিনি পচ্ছে করে তার গল্পটা বলছেন, আপনারও তো গল্প আছে। আমরা প্রত্যেকে না কখনো কখনো যেটা আমার মনে হয় হিপোক্রেটার হয়ে যাচ্ছি, আর সবকিছু আমরা না খুব ভালো আছি, কোনো প্রবলেম তো নাই, আমরা ভয়েস রেস করতে জানি না। যে এই জিনিসটা আজকে সালমাকে আমি সেলুট দিব। অনেকেই বলছে ভাই আপনি অনেক বেশি কথা বলেন লাভ স্টোরি শোতে। আমাকে বলতে হয় এই কারণে, বেশি কথা আমাকে বলতে হয় কারণ আপনি কখনো কখনো ট্র্যাক থেকে বে ট্র্যাকে চলে যান, লাইন থেকে বে লাইনে চলে যেয়ে উল্টো পাল্টা কমেন্ট করা শুরু করেন। এবং আপনাকে মনে করাই দিতে চাই, বারবার আমি এই জন্য ব্যাক করি যে এই শোটা আগামী শনিবারও হবে ইনশাল্লাহ, যদি আপনি রেজিস্ট্রেশন করেন। এন্ড রেজিস্ট্রেশন যদি না করেন, অনেকেই আমি অনেকগুলো কমেন্ট করছিলাম অফেয়ারে বসে বসে, 2021 সালে আমরা বেশ ভালো কিছু গল্প চাই। হ্যাঁ, অবশ্যই একজন শ্রোতা হিসেবে জাগো এফএম-এর কাছে আপনার এটা একটা চাওয়া থাকতেই পারে, খুবই স্বাভাবিক। তো আপনাকেও বলবো, আপনার আশপাশে তো অনেকগুলো বন্ধু আছে, তাই না? তাদের জীবনেও ভালোবাসার এরকম কোন এক্সপেরিয়েন্স আছে, আমি চ্যালেঞ্জ করে বলবো সেই মানুষগুলোকে একটা সুযোগ দেন। আপনি নিজেও জানেন না যে সেই মানুষগুলোর ভেতরে কতগুলা কষ্ট, কত ধরনের গল্প লুকায় আছে, আপনি নিজেও জানেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, রাইট? বলি জি সালমা বলুন। ভাই আমি তো পুরোপুরি সুস্থ না, ঠিক আছে, আমি কথা হয়তো গুছাই বলতে পারতেছি না, আমার কিন্তু জি। এই যে ঘাড় ফেরাতে পারি না, আমি ডান পাশেও ফেরাতে পারি না, বাম পাশেও ফেরাতে পারি না, প্লাস আমার গলাটা মনে হয় কি 80 মন ভার হয়ে রয়েছে, আমি কথাটা হয়তো গুছাই বলতে পারছি না। It's okay, সালমা, কোনো প্রবলেম নেই, আমরা শুনতে চাই। তারপর কি হলো? পরে হচ্ছে আমার মানে বাচ্চা হওয়ার পরে তখন ও বুকের দুধ ঠিক মতন পেতো না, পরে ও তো দুধ কিনে খাওয়া লাগতো, সে দুধের টাকাটাও দিতে চেত না। আপনার দ্বিতীয় স্বামী? জি, দ্বিতীয় স্বামী। পরে হচ্ছে ওই এই মানে কি বলবো, বাচ্চাও না খেয়ে থাকে, আমিও না খেয়ে থাকি, এইভাবে দিন যায়। ও আমি তার একটা কথা ভুলে গেছি ভাইয়া। জি বলুন। যখন আমার মানে 8 মাস, আমার যখন আমি মানে বাচ্চা পেটে আমার, তখন হচ্ছে ঘর ভাড়ার জন্য আমার রুমে তালা মেরে দেয়, আমার আজকাল ডেলিভারি হবে, ওই এই সময় তালাটা কে দেয়? বাড়িওয়ালা।
আচ্ছা, পরে হচ্ছে আমি কি করি, মানে কোন আপার বাসায় চলে যাই, আমার মেজ বোনের বাসায়, পাশেই তো আমার মেজ বোনের বাসা। পরে হচ্ছে মানে এক রাত থাকার পরে আপা বলতেছে, দেখ তোর দুলা ভাই না মানে আমার উপরে রাগ করতেছে, তুই যদি থাকিস তাহলে মানে আমার সংসারে অশান্তি হচ্ছে, তুই চলে যা। পরে আমি কি করব, পরে হচ্ছে দিশা না পেয়ে আমি সেই আমার স্বামীর কাছে আসি। আসার পরে হচ্ছে মানে ও যখন আমি বাসে উঠি, তো তখন মানে 8 মাস চলতেছে, তো যখন বাচ্চা হওয়ার পরে যে কি বলবো বলবো পরে জি। যে তারপরে হচ্ছে ওই মানে বাচ্চা হওয়ার সময় এসে গেছে তখন। পরে হচ্ছে আমি মানে আমি এই যে আপনার এত কিছু হয়ে যাচ্ছে, মানে আমি একটু বলি সালমা আপু, আপনার এত আপনার মানে আপনি কনসেপ্ট করলেন, আপনার বেবি হবে, তো এই সময়টা আপনার হাজবেন্ডের কোনো লাইন আমি কথা শুনতেছিলেন, উনি কই? এই গল্পটা তো একটা হাজবেন্ড যখন তার প্রথম সন্তান হয়, সেটা প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান তো হোক, সন্তান তো সন্তানই, তাই? জি। তো মানে এই মানুষটাকে তো আমি গল্পে পাচ্ছি না, মানে এই মানুষটা কই? এই মানুষটা আপনাকে এত স্বপ্ন দেখায়, আপনাকে বিয়ে করলো, আপনি সতীনের মানে অত্যাচার সহ্য করলেন, স্বামীর অত্যাচার সহ্য করলেন, কিন্তু গল্পে এই মানুষটা কোথায়? আসলে উনি তো মনে করেন বাসায় আসতো, খুব কম আসতো, মানে আমার যখন সতীন জানতে পারছে তখন ঠিক মতন বাসায় আসে না, চুরি করে করে বাসায় আসতো। বাসায় যখন আসতো তখন মিষ্টি মিষ্টি কথা উনি কি বলতো। মানে তার আগের যে স্ত্রী ছিল তার সঙ্গে সুখী ছিল না, এই জন্য আপনাকে বিয়ে করছিল? হ্যাঁ, সে আমার একবার মানে অনেক বিয়ের যখন মামা বাচ্চা কনসেপ্ট করার আগে একদিন রাত্রে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, দেখো সালমা আমি হচ্ছে বিয়ে করে তাকে বিয়ে করে আমি সুখী নয়, কারণ সে আমাকে প্রচুর জ্বালায়, মানে এমন ভাবে খুব কান্নাকাটি করছে, তার জন্য আমি তোমাকে বিয়ে করেছি। তা তুমি আমার ভুল বুঝো না, এখন তো তোমাকে আমি সংসারে খরচপাতি দিতে পারি না, সে আমার দিতে দেয় না, আমি চেষ্টা করলেও সে দেয় না, আর আমি কত টাকায় বা বেতন পাই, 2 সংসার চালাতে আমার কষ্ট হয়ে যায়। তখন আমি বললাম যে তা আমি যখন একা ছিলাম ওইটা আল্লাহ আমার একটা না একটা ব্যবস্থা করতোই, কিন্তু আমাকে জড়ালে কেন? কই দেখো তুমি অসহায় ভেবে আমি আমি হাত ধরছিলাম, এইভাবে কি বোঝাই। তারপরে হচ্ছে যখন ডেলিভারি হওয়ার সময় তখন আমার স্বামীর মানে ওই ওই সময় কিন্তু সিজার ওইভাবে রাস্তা হয়তো আমার মৃত্যু হতো। তো সিজারের পরে মানে যখন মেডিকেলে নিয়ে যায়, আমার স্বামী আমাকে মেডিকেলে নিয়ে যায়। পরে হচ্ছে ডাক্তার মানে সাভারে এক মেডিকেলে নিয়ে যায়, সিজার হয়, সিজারে বাচ্চা হয়। তখন মানে আমার তো এর আগে কোনো চেক আপ করা হয়নি। কখনোই আপনি চেক আপ করেন নাই? না, কখনো চেক আপ করিনি। একবারও না? জি না, যেদিন আমার সিজার হবে তো ওই দিনই আমি মনে করেন মেডিকেলে মানে আলট্রাসোনোগ্রাফ করলো, পরে বলছে যে আগে কি আছে, বলতেছে আমি বলছি মেয়ে। তো ডাক্তারের না বলতেছে যে হচ্ছে মানে বোঝা গেল যে আমার মেয়ে কন্যা মানে মেয়ে হবে। পরে সিজারের পরে মেয়ে হলো, মেয়ের পরে পরে রাত্রে তখন 11টা 2টা মানে আমার স্বামী আমার কাছে ভয়তে আসতে পারেনি, মেডিকেল থেকে কিন্তু চলে গেছে। পরে ও হয়তো আমার সতীনকে ফাঁকি দিয়ে ও আসছে, আসার পরে হচ্ছে ও আমার পাশে মানে আমরা যে মেডিকেলে যে বেডে শুয়েছিলাম সেই পাশে বেডে ঘুমাইছে, ভোরে আবার চলে গেছে। এই করে 4 দিন যখন মানে মেডিকেল থেকে যখন রিলিজ দেবে ও টাকা দিতে পারতেছে না, মানে মেডিকেল এক পর্যায়ে আমাকে ধরে রাখার মতন করছে যে টাকা না দিলে আমাদের রিলিজ দিবে না। পরে হচ্ছে জানি না কোথা থেকে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে মেডিকেলের খরচ নিয়ে আসলো, মেডিকেলের খরচ নিয়ে আসার পরে আমার রিলিজ দিয়ে দেওয়ার পর আমার কিন্তু ঘরে তালা মারাই ছিল। পরে আমার বোনের ননদের বাসায় উঠি আমি, ওঠার পরে হচ্ছে ওর বাসায় কয়েকদিন থাকার পরে ও টাকা ম্যানেজ করে মানে অর্ধেক টাকা 3 মাসের রুম ভাড়া বাঁচলো, সেখানে অর্ধেক টাকা একটা পরিশোধ করে পরে আমরা সেই রুমে উঠলাম। এইভাবে সেই মানে ও যায় ফোনে কথা বলে কিন্তু বাসায় আসে না। মানে আমার সত্যি যখন জানতে পারলো যে আমার বাচ্চা সিজারে হয়েছে, এ টাকা পেলো কোথা থেকে দিল, এইভাবে খুব মানে পাগলের মতন হয়ে গেছে যে আমার পিছে কেন টাকা দিল। মানে এক পর্যায়ে সে বাসা খোঁজ করতে করতে আমার বাসায় চলে আসে। চলে আসার পরে ওই বাচ্চা মানে তখন হচ্ছে মানে কি বলবো আমি 4 দিনে আসার পরে মানে 5 দিনের দিনে আমার সত্যি না আবার আমার মারছে। মানে কথায় কথা উনি যেখানে পেতো সেখানে মারতো, কাউকে ভয় পেতো না, উনি এমন একটা মানে আপনার হাজবেন্ড কিছু বলতেন না? ও আসলে কি ও আমার স্বামীকেও মারতো, আমার সতীন স্বামীর গায়েও হাত তুলতো, ওই জন্য আমার স্বামী মানে সতীনের সামনে আসতে চেত না।
পরে এক পর্যায়ে এভাবে মানে চলতেছে চলার পরে হচ্ছে যখন মানে ওই জি। পরে হচ্ছে এই সতীন এরকম অত্যাচার শুরু করতে করতে যখন সত্যি আমার বাচ্চার বেবি যখন 4 মাস বয়স, তো আমি আমার মানে স্বামীর বাসা যেখানে সেখানে আমি গেছি যে এত কষ্ট করা যায় না, খেতে পারতেছি না, বাচ্চার দুধের মানে খাবার জোটাতে পারতেছি না। তা আমার সত্যি যদি মেরেও ফেলাই আমি যাই হোক মেরে ফেলালে ওর বাসার সামনে আপনার মেরে ফেলবো। সন্তান হওয়ার পরে আপনার হাজবেন্ড কি আপনাদের বাসায় আসা বা কমায় দিছিল? ও মানে সতীন যখনই জানতে পারছি বিয়ের পরই তখন থেকে আসা যাওয়া কম কম। আপনার হাজবেন্ডের আগের পরিবারে কয়জন সন্তান ছিল? একটা ছেলে। একজন ছিল। জি। ওকে, তারপর? পরে হচ্ছে মানে আসা যাওয়া কম কম করতো, ও ঠিক মতো খাবারই দিত না। আমরা মনে হয় 2-3 দিন পরে একদিন খাবার পেতাম, এইভাবে না খেয়ে আমার দিন যায়। আমার এখনো পর্যন্ত আমি এই কষ্ট করতেছি। আচ্ছা, তারপরে কি হলো আমরা শুনবো শেষ পর্যন্ত। সালমা, গুছিয়ে নিতে হবে, সময় আর প্রায় আমরা 10 মিনিটের মতো পাবো। আপনার কতটুকু সময় লাগতে পারে আর বাকিটা শেষ করতে? হ্যাঁ 10 মিনিট 10 মিনিট শেষ করতে। ঠিক আছে, আমরা আপনাকে 15 মিনিট সময় আমরা দিচ্ছি, আচ্ছা, বাকি অংশটুকু আমরা শেষ করি গল্পের। পরে যখন এই যে এইভাবে হচ্ছে যাওয়া আসা করতে হবে, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো পড়তে দেয় না। পরে এইভাবে মানে আমার না কেউ পরে আমি বাড়িতে যাই আমার মার কাছে, হাতে পায়ে ধরি যে মা তুমি একটা কিছু ব্যবস্থা করো। আমার মা কয় কি যে আমার একটা যে মেয়ে আছে আমি মনেই করি না, তুই আমার কাছে মৃত। পরে ভাই মানে কেউ অ্যালাউ করে না। আর একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমি তো মনে করি অসুস্থ মানুষ, ঠিক মতো কথা গুছাই বলতে পারতেছি না। ওই যে আমার যে ডেলিভারি হওয়ার আগে যখন আমার রুমে তালা মেরে দেয়, তো আমার ভাইয়ের বন্ধু ভাবি মানে সেই বন্ধু ওয়াইফ আমাকে বলে যে সে তোর ভাইকে দাওয়াত করবো, দেখি তোর ভাই একটু বোঝে কিনা। পরে ওরা কি করে ভাইয়ের দাওয়াত করে ভালো মন্দ খায়, বলতেছে তোর বোনটাতে এরকম কষ্ট করতেছে, বাড়িওয়ালা খুব প্রেশার দিয়েছে, রুমে তালা মেরে দিয়েছে, তো তোর ভাইকে তোর বোনকে তুমি মেনে নে, ও বাড়িতে যাক, ডেলিভারি হোক, মরে বা বাসুক দেশের বাড়িতে যে মানে দেশের বাড়িতে জায়গা দে। পরে আমার ভাই কি করে ওখান থেকে কিছুই বলে না, মাকে ফোন করে যে তোমার মেয়ে বাড়ি আসার জন্য সন্ত্রাসী ধরছে। আচ্ছা। পরে এইভাবে মানে ভাইয়ের সামনে তো যেতেই পারি না, ভাই যখন এই কথা বলে তার সামনে তো যাওয়া যায় না। পরে এইভাবে মানে ভাই যেহেতু আমার ভাইয়ের বাসাও কাছে, বোনের বাসার কাছে, আমি না খেয়ে থাকি দিনকে দিন, আমার বোনের কোনো খবর নেই না আমি কি খাচ্ছি কি দেখি কি করতেছি। বোন দুলা ভাই দোহাই দেয়, ভাই তো মানে অ্যালাউ করে না। ওই যে অতগুলো টাকা যে ঢালছে আমি কল্পনা করিনি যে আমার পিছিয়ে এত টাকা আমার ভাই ঢালবে। প্রায় তিনি কত টাকা খরচ করেন? 3,75,000 টাকা। ওকে। কিন্তু ওই যে চিকিৎসা করে যে আনছে, রিলিজ করার পর থেকে আমার যে মনে করে এই পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না। ওকে, তারপর? পরে হচ্ছে এইভাবে দিনকাল যাচ্ছে। তারপরে হচ্ছে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়, কিন্তু আমার মেয়েটা খুব এখন ওর ওয়েট এখন মানে না খাওয়া না দেওয়ার কারণে আমার মেয়ের বয়স হচ্ছে 5 বছর 2 মাস, কিন্তু ওর ওয়েট হচ্ছে 15 কেজি। মাই গড। মানে ঠিক মতন খাবার পায় না। তারপর কি হলো? এইভাবে দিন যাচ্ছে। পরে এক সতীনের কাছে মানে আমি খালি মারই খাচ্ছি, যখনই যাই তখনই মার খাই। এইভাবে পেটের যন্ত্রণা তো সহ্য করা যায় না। পর স্বামীর কাছে যাই, পরে হচ্ছে একবার আমার স্বামী আর মানে আমার সতীনী মিলে প্রচুর মারধর করে। এক পর্যায়ে আমার স্বামী আমার ঘুষি মারে, আমার দাঁত পড়ে যায় একটা। এইভাবে মারধরে চলতেছে আমার। মানে আমি 2011 সালে যে বিয়ে হয়েছে, আমি সুখ কি জিনিস পাইনি। এখনো সুখ খুঁজতেছেন আপনি? মানে খালি মারের পরে আছি, জানি না এই নির্যাতন কবে শেষ হবে। তো আপনার বর্তমান যিনি স্বামী, তো উনি তো মোটামুটি এখন টুকটাক কিছু করার চেষ্টা করছেন এবং করছেন। হ্যাঁ, ওই করোনার জন্য চাকরি চলে গেছে, তো উনি হয়তো ছোটখাটো কোনো ব্যবসা মানে করতেছে, কিন্তু সেই টাকা দিয়ে সংসার চলে না। আচ্ছা, ওকে। প্রতিটা গল্পর পিছে না কিছু ভুল থাকে, কিছু মানুষের কিছু ভুল থাকে, এবং যদি একদম শেষ মুহূর্তে আপনাকে কিছু বলতে দেই আমরা, সেটা হচ্ছে যে আপনি এখন আসলে মানে যদি বলি আপনার বয়স এখন কত এক্সাক্ট? প্রায় 32 বছর। 32 বছর। 32 বছর বয়সে একটা মানুষ যিনি হয়তো বা আজকে
স্বাবলম্বী হতে পারতেন নিজে কিছু করে বা কোথাও চাকরি করে, বাট এখন তিনি আসলে চাকরি কোন বিভিন্ন কারণেই পাচ্ছেন না, রাইট? তো আমাদের আশপাশের আসলে সোসাইটিতে আমরা যেভাবে চিন্তা করি, আমরা সবসময় যেভাবে ভাবি যে এই ধরনের মানুষগুলোকে তো আসলে সাপোর্ট দেওয়া দরকার। আমার সামনেই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ যারা এই ফেসবুক লাইভটা দেখেন, এবং আজকে বলছিলাম শেয়ার করার জন্য এই কারণে যাতে কোনো না কোনো মানুষ, অনেকেই বলে যে ভাই আমি আসলে অমুকের দায়িত্ব নিতে চাই, অমুক মানুষের জীবনটা যদি একটু চেঞ্জ করতে পারতাম, অমুক মানুষের জীবনে আমি একটু অবদান রাখতে চাই। সো এই লাইভটা একটু শেয়ার করে দেন। কেন করবেন সেটাও বলবো গল্পের শেষে। কিছু প্রশ্ন ছিল মানে আপনার কাছে। আপনার কি মনে হয় না যে আপনি প্রথমবার যে কাজটা করলেন সালমান, আলটিমেটলি মানে এতটুকুই তো আপনার লাভ স্টোরি ছিল, এই তো? জি, জি, প্রতিনিয়ত এখন আপনি আপনার যে দ্বিতীয় ঘর, এখানে আপনার মানে হাজবেন্ড এবং আপনার সতীনের কাছে নির্যাতিত হচ্ছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, জি। এবং অভাব অনটনে আলটিমেটলি এখন আপনার সংসার চলতেছে। আপনার মা আপনাকে কোনোভাবে এখন রিসিভ করছে না। আপনার বাবা কোথায়? মানে আপনার এই বাবা নিয়ে হচ্ছে আমরা একটু শুনলাম না, উনি এখন কোথায় আছেন? মানে ওই যে চাচার সাথে সম্পর্ক ছিল, পরে হচ্ছে আমার সে শাশুড়ির সাথে আমার মা বিয়ে করছে। না সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আপনার বাবা যিনি, আমার বাবা হচ্ছে মানে পাশেই থাকে, কিন্তু আমার বাবা হচ্ছে মানে অসুস্থ এখন। আপনাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেন না? না মানে কথা মানে উনি কানে শুনতে পারেন, আর ওনার সাথে যোগাযোগ হয় না, মানে বয়স হয়ে গেছে তো। আর আমার বাবা মার বয়স অনেক পার্থক্য ছিল। আমার মার বয়স খুব কম ছিল, বাবার বয়স অনেক বেশি ছিল। এখন বাবা অনেক অসুস্থ। এই যে আপনি আপনার মায়ের উপর একটা জেদ করে হচ্ছে আপনার আজকের যে জীবনটা আপনি শেষ করে দিলেন, আপনার 32 বছরের বয়সে আপনার গোটা জীবনটা শেষ। আমার লাইফটা শেষ হয়ে গেছে 17 বছর বয়সে। 17 বছর বয়সে না, 14 বছর বয়সে আপনি আপনার নিজের জীবনটা শেষ করছেন। তখনই একটা মানুষ, আপনি এটা কত বছর আগের ঘটনা আমরা শুনছি? 2003 শেষের দিকে, 2003-4 দিকের একটা, 2000 সালের একটা ঘটনা, বা 2004 বা 2005 দিকের একটা ঘটনা। মানে আপনার একটা করা ছোট্ট একটা ভুল, আমি আপনাকে এখন কোনো ভাবে আপনাকে আমি বকতে বসি নাই এখানে বা শাসন করতে বসি নাই, বাট শ্রোতা যারা ছিলেন তাদের অপিনিয়ন গুলোই আমি আপনার কাছে পৌঁছায় দিব, যারা আপনাকে এতক্ষণ দেখছেন, যে আপনি এই কাজটা মানে কি মনে করে করলেন। আপনি বিয়ে করছেন, ঠিক আছে, আমরা মানলাম আপনি ইমোশনাল হয়ে গেছেন, সামহাও আপনি একটা ভুল করে ফেলছেন, কিন্তু এই যে মানে নিজের গায়ে কেরোসিন তেল দিয়ে হচ্ছে আপনি জ্বালিয়ে দেওয়ার এই যে সিদ্ধান্তটা, এই যে ভুলটা, এই যে অন্যায়টা, এটা আপনি কোত্থেকে শিখলেন বা কিভাবে আপনার মাথায় আসলো? আসলে আমি তো এটা কখনো চোখেও দেখিনি, কানেও শুনিনি, এটা হুট করে মাথায় চলে আসছে আমার। মানে এমন তো কিছু আলটিমেটলি হয়ে যায় না, আপনার হাজবেন্ড আপনার গায়ে আপনার হাত তুলছে, হ্যাঁ অবশ্যই এটা একটা অন্যায়, অবশ্যই এটা একটা ঘৃণ্য অপরাধ। যারা এই কাজটা করেন প্লিজ এই কাজটা করবেন না। আমাদের আশপাশে প্রতিনিয়ত কিছু মানুষ করে। আমি অপূর্ব তো আসলে ঘরে ঘরে যে কলিং বেল টিপে বলতে পারবো না যে প্লিজ আপনার ওয়াইফকে আপনি নির্যাতন করবেন না। তো যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম পাইছি, তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাকে বলতে চাই, বি আ ম্যান, একজন মানুষ হবার চেষ্টা করেন। হ্যাঁ মানে একজন পুরুষ মানুষ আগে একজন মানুষ হবার চেষ্টা করেন। নিজের স্ত্রীর সঙ্গে আসলে এই ধরনের ব্যবহারগুলা কতটা ভয়ঙ্কর দিকে যাইতে পারে, মানে আপনাকে তিনি হয়তোবা ভুল বসতি বা রাগ করেই মারলেন, তো এই পাগলামিটা আপনি কেন করলেন? আসলে আমি তো মানে 20 থেকে 22 মাস সংসার করেছি, ও কখনো আমার তুমি থেকে তুই ভাষা বলেনি, আর ওদিন যে মারছে আমি এটা নিতে পারি না। আপনি কেন কাজটা করছেন আপনি কি জানেন? আপনি নিজেও এখন পর্যন্ত জানেন না, কারণ আপনার যে বয়স ছিল ওই বয়সে প্রথমত সংসার করার কোনো প্রশ্নই আসে না, নাম্বার 1। নাম্বার 2, ওই বয়সটা প্রেমের সম্পর্ক করারও বয়স না। নাম্বার 3, আপনার ভিতরে ইমোশনটা প্রচুর পরিমাণে ছিল। এন্ড তারপর আপনি আপনার মাকে দেখে আলটিমেটলি জিদ করে আপনি এই বিয়েটা করছেন। আপনি যতই বলেন যে আপনি প্রেম করে সম্পর্কটা করছেন, ঠিক আছে আমরা মানলাম, কিন্তু আপনি মনে প্রাণে চাচ্ছিলেন মন থেকে যে মায়ের থেকে কিভাবে আলাদা হয়ে যাওয়া যায়, এই ধরনের জিনিস আপনি নিজ চোখে দেখতে পারছিলেন না। আপনার মা যে অনৈতিক কাজগুলো করছিল, কিন্তু তবুও তো মানে নিজের ভালো থাকা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। তো আপনি আপনার সঙ্গে কতগুলো পরিবার বা কতগুলো মানুষের জীবন আপনি অন্যদিকে ঠেলে দিলেন। আপনি একটাবার মানে এখন কি বুঝতে পারেন না? আমি এখন ভাবতে পারেন আপনি? পদে পদে বুঝতে পারতেছি, মানে আমার মতন ভুল যেন কেউ না করে। আমি এই প্ল্যাটফর্মে আসছি একটা কারণেই, যে হচ্ছে মানে আমাদের বাড়ির কথাই বলি, আমাদের যশোরে মানে প্রেম করে হোক, মানে মা বকা দিয়েছে, বাবা বকা দিয়েছে, ছোট ছোট ছেলে মেয়েরা ওই যে মানে ঘাসের যে মানে ধান মরে যাচ্ছে। তো এটা আমাদের যশোরে অহরহ হচ্ছে। আবার আমি যে আপনাদের মানে এগুলো মানে শোটা আমি শুনি,
আবার হচ্ছে মানে চোখেও দেখি যে অল্প অল্প বয়সে মেয়ে ছেলেরা মারা যাচ্ছে। তো আমি এই জন্য এখানে আসছি যে আমি ঠিক মতো কথা গুছাই না বলতে পারি, কিন্তু আমি যে ভুলটা করছি তারা যেন না তারা যেন না করে। আপনার যে প্রথম সন্তান, হ্যাঁ 2003 সালে আপনার সন্তান হয়, জি 2004-এ হয়। 4 হয়, আজকে 2020, অনেক সময় চলে গেছে। ওর বয়স এখন কত, প্রায় 12-13 বছর তো হয়ে 16 গেছে। বছর চলছে। 16 বছর চলতেছে প্রায়, মানে মোটামুটি। আপনার মেয়ে কিন্তু আপনি ভাবতে পারতেছেন একটা বার, মানে আপনি যে বয়সে ভুল করছিলেন, আপনার মেয়ে কিন্তু ওই বয়সটার মধ্যে এখনো আছে। জি মানে আপনার সন্তান এখন কেমন আছে, আপনার প্রথম সন্তান একটু যদি শুনি। ও মোটামুটি ভালো আছে, কেননা ও আমার মা পালতেছে সেই 11 মাস ও তো এখন বয়স সব থেকে। বোঝে, মানে আপনি কি সব করছেন না বোঝে, করছেন কিন্তু সবই জানে। আমার মেয়ের কানে বিষ ঢালছে যখন আমার মেয়ের 4 বছর বয়স, তখন আমি বাড়িতে গেছি। তো আমার মেয়ে আমাকে বলতেছে যে আম্মু তুমি তো এই কাজটা করছো। তখন আমি অবাক যে আমার মেয়ের বয়স মাত্র 4 বছর। তো এটাই আমার মা বলছে। তো এই জন্য আমার মেয়ে আমার অতটা ইয়ে করে না। এখন যদিও একটু বড় হয়েছে, আমি যদি কখনো কিছু 2 টাকার জিনিস দিতে পারি তো আমার সাথে ঠিক মতো একটু কথা বলে, আর না হলে আমি বছরকে বছর যাবে কথা বলবে না। আচ্ছা, কতদিন যাবত কথা বলছেন আপনার মেয়ে? আমার মেয়ের সাথে কথা হয়েছে প্রায় 6 মাস আগে। 6 মাস আগে? জি। এখন তো মোটামুটি মানে ও লেখাপড়া করতেছে। জি ক্লাস 9-এ তো পড়তো। ক্লাস 9-এ যে মেয়েটা পড়ে, ও হয়তো বা ছোট্ট একটা ফিচার ফোন, ওটা বাটন ফোন, যেটাই যেভাবে আমরা বলি না কেন, তো সে তার মায়ের সঙ্গে কেন যোগাযোগ করে না? ও আমার প্রতি তার রাগ আচ্ছা, যে আমি এই কাজটা করছি, আবার আমি কিছু দিতে পারি না। প্রত্যেকটা মেয়ে বাবা মা এই জায়গাটা একটু পরিষ্কার করি, মানে দিতে পারেন না বিধায়- মানে আমি যে মনে করি একটা সন্তানের তো বাবা মার কাছে কত চাওয়া পাওয়া থাকে, আমি তো কিছুই দিতে পারি না। আচ্ছা, ও আমার এই কথাও বলে তুমি আমাকে কি দিয়েছো। ওর বাবা কি দিতে পারে? ওর বাবা দেয়? ওর বাবা হচ্ছে এই 15 বছর পর, এই যে 1 বছর ধরে নাকি যোগাযোগ করতেছে। 15 বছর পর? জি 15 বছর পর। উনি কি আবার বিয়ে করেছেন? জি বিয়ে করেছে, যে আমি ডিভোর্স দেওয়ার পরই বিয়ে করছে। আচ্ছা, 15 বছর পর ওনার সন্তানের প্রতি মায়া হলো কি করে, মানে কি কারণে? আর ওনার একটা ছেলে হয়েছিল, মানে আমার যাকে বিয়ে করছে সে হচ্ছে আমার স্বাস্থ্য ননদ ছিল। আচ্ছা, পরে হচ্ছে একটা ছেলে হয়েছে, ছেলে মারা গেছে। পরে এই মানে মারা যাওয়ার পরে হয়তো মানে মেয়ের প্রতি একটা টান আসছে। আচ্ছা। আপনার মানে আমাকে আপনি অফেয়ারে কিছু কথা বলছিলেন, আপনি হয়তো বা এখন মানে এই মানুষটা তো লিসেনারদের উদ্দেশ্যে একটু বলি, উনি মেন্টালিও কিছুটা ডিসেবল হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষ যখন নিজে সুইসাইড করতে পারে, সেটা যেভাবেই হোয়াট এভার দ্য সিস্টেম যেভাবেই হোক না কেন, এরপরে ওই মানুষটা নর্মাল থাকে না, কিছুটা অন্যরকম অ্যাটিটিউড তার ভিতরে চলে আসে। এবং অফেয়ারে আপনি যখন সালমা আব্বা আমার সঙ্গে কথা বলছিলেন, তখন একটা জিনিস আপনি বারবার বলছিলেন যে আপনার মেয়েকে এখন আপনি যখন কিছু দেন তখন হয়তো বা একটু কথা বলে। এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, বিকজ লাইভে আপনাকে এখন যারা দেখছে তাদের একটু জানা দরকার। মানে- আমি জানি না আপনার মেয়ে তো অবশ্যই ক্লাস 9-এ যেহেতু পড়ে, ক্লাস 6-7 এর ছেলে পেলে এখন ফেসবুক চালায় এবং আমাদের এই শোটা দেখে। ওর নামটা একটু আমরা শুনতে চাই। ওর নাম হচ্ছে সুমাইয়া একটা বৃষ্টি, ডাক নাম সুমাইয়া। আচ্ছা, সুমাইয়াও হয়তো বা ফেসবুকে এই লাইভটা দেখতে পারে। না, ওর হচ্ছে টাচ মোবাইল নাই। আচ্ছা, কোনো না কোনোদিন কোনোভাবে তো এই জিনিসটা আপনার পৌঁছাতেই পারে, কারণ এখন ফেসবুকের যুগ। এই গল্পটা হয়তো বা আজকে এখন লাইভ হচ্ছে, একটু পরে ফেসবুকটা যখন লাইভটা শেষ হয়ে যাবে, মিনিমাম আজকে আপনার লাইভটা 1900 মানুষ শেয়ার করছে। 1900 বার প্লাস 2000 ধরে রাখেন, যে 2000 মানুষ এই লাইভটাকে তারা শেয়ার করে দিল। তো এই জিনিসটা হয়তো বা আপনার মেয়ের কাছেও কোনো না কোনো একদিন পৌঁছে যেতে পারে। তাকে নিয়ে তো আপনি বলবেন, এবার তার আগে একটু, যেটা আমাকে অফেয়ার আপনি আমাকে বলছিলেন যে আপনার মেয়েটা একটু করে দূরে সরে যাচ্ছে, কি কারণে, কারণটা একটু বলেন। মানে আমার মা যেহেতু আমাকে দেখতে পারে না, আমার মা মানে যেহেতু মা পালতেছে, এখন মা কি বলে না বলে মাই তো ভালো জানে। আচ্ছা। কিন্তু আমার মেয়েটা যেমন, মা যেমন আমার ব্যবহার করে, আমার মেয়েটা ঠিক আমার সাথে ওরকমই ব্যবহার করে। কিন্তু মাঝে মাঝে একটু ভালো হয় যদি আমি মানে এখন তো বিশেষ করে 1 বছর 14 বছর বয়সে তো আপনি এই মেয়েটাকেই আলটিমেটলি মানে কনসেপ্ট করছিলেন, তাই না? জি জি। তো সেই মেয়েটার কাছ থেকে এখন কি ধরনের ব্যবহার আপনি পাচ্ছেন? আসলে আমার সাথে ভালো ব্যবহার করে না, মানে ওর বুঝি যে ও আমার কি বলতে চায়। তো আমি ওর সবসময় কথাগুলো কি শুনিও, কি মানে ওর সঙ্গে আপনার এখন সম্পর্কটা কেমন একটু ক্লিয়ার করেন। না এমনি মানে সালাম দেয়, কথা বলে, ভালোই কথা বলে, কিন্তু মন থেকে কথা বলে না। যেমন আমি বলি, ওহ। এই যে আমি একা দিনের পর এত নাকে থাকি, ও শোনে আমার দিনকাল কিভাবে যাচ্ছে, ও শোনে, কিন্তু কখনো মানে আম্মু তুমি কি খেয়েছো, কি করতেছো, এইভাবে কোনো কথা বলে না। আর যেহেতু আমার মার ফোন ওই ব্যবহার করে, কখনো নিজে থেকেও ফোন দেয় না। আমি যদি মনে শেষ করি কবে কথা হয়েছে জানি ওর সাথে আপনার? 6 মাস আগে। 6 মাস আগে? এই মানে এই ডিজিটাল যুগে একটা মা মেয়ে বাংলাদেশে তারা থাকে, তাদের মধ্যে 6 মাস আগে একটা মা
মেয়ের কথা হয় এই বাংলাদেশে, এমন না যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, দুবাই থাকে। আরে ভাই, দুবাই কুয়েতে থাকলে এখন ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিনিটে মিনিটে কথা হয়, সেকেন্ডে সেকেন্ডে কথা হয়। আমি এখন এখানে বসে শো করতেছি, আমি চাইলেই পারি আমার বাসায় আমার বাবা ডিনার করার পর মেডিসিনটা নিল কিনা সেই খবরটা এখন নিতে পারি। অথচ 6 মাস ধরে মা মেয়ের যোগাযোগ নাই। এখানে অবশ্যই যদি আমি বলি সেটা হচ্ছে, যেহেতু ও এখন ওর নানির কাছে বড় হচ্ছে, নানি বা হচ্ছে তার মামা পরিবারের যে মানুষজন গুলো আছেন তারা যেভাবে ওকে বোঝাচ্ছে, ওর আমি কোনোভাবেই দোষ দেব না, ও সেভাবে বড় হচ্ছে। রাইট সালমা? জি জি, ওইভাবেই বড় হচ্ছে। রাইট। তো আমার মেয়ে মানে কথায় আমাদের এমনই হয়, 6 মাস না 1 বছর পরেও কথা হয়। মানে আমি যখন মন থেকে আমার মন চাই যে আমি মেয়ের সাথে একটু কথা বলি, তখন যদি কথা বলি, আগে তো কথা বলতো না, ফোন নিতই না, ফোন নিত না। যদি মা বলতো তার আমু ফোন করছে, কথা বলতো না। ও এখন জন্মের কতদিন পরে মানে আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়? 11 মাস পর। 11 মাস পর। ডেফিনেটলি আজকে যদি সুমাইয়াকেও আমি প্ল্যাটফর্মে নিয়ে আসতাম, সুমাইয়া অনেকগুলো কথা বলতো। প্রথম যে প্রশ্নটা করতো আমাকে যে আমার মা কিভাবে পারলো আমি থাকার পরেও, এত কিছুর পরেও নিজের গায়ে কেরোসিনটা দিয়ে কিভাবে আগুন দিতে, এই প্রশ্নের উত্তর হয়তো বা আজকে সালমা দিতে পারতেন না। আজকে সালমা হয়তো বা তার মেয়ের সামনে তার মাথাটা ছোট হয়ে যেত বা নিচে তাকিয়ে থাকতে হতো। তবুও শুধু এতটুকুই বলবো, আজকে সুমাইয়া যদি আমাদের এই প্রোগ্রামটা কখনো কোনোদিন শুনে থাকে, শুধু এতটুকু রিকোয়েস্ট করব, যাই হোক না কেন, দিন শেষে সুমাইয়া উনি তোমার মা, এবং মা মেয়ের যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে যতই কেউ তোমার তোমাকে একটা গল্প শোনাক, যতই যাই কিছু করুক না কেন, মা মেয়ের সম্পর্কে না কখনো দূরত্ব বা মা সন্তানের সন্তান এবং মায়ের সম্পর্কে দূরত্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনাকে যে যেভাবেই বুঝাক না কেন, আপনি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছেন, আপনার বয়স এখন 16, 2 দিন পরে আপনার বয়স 18 হবে, মোটামুটি আপনি নিজেও সাবালিকা হয়ে যাবেন। আপনার মা আজকে আপনার বয়স যখন 16, তখনও না 14 বছর বয়সে কিন্তু এই মানুষটার কাছ থেকে আপনি আসছেন। আপনার বয়সটা যখন আজকে 16, 14 বছর বয়সে আপনার মা আপনাকে এই পৃথিবীতে নিয়ে আসছিল। আজকে হয়তো আপনি খুব ভালো আছেন আপনার নানা কিংবা নানির কাছে বা সেই পরিবারটার কাছে, বাট এই মানুষটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। সালমাপু, মানে এই মুহূর্তে যদি মানে আপনার মেয়ে কখনো এই লাইফটা দেখে থাকে, ওকে কিছু আপনার বলার আছে, কিছু বলতে চান ওকে আপনি? অবশ্যই। আপনার মেয়ে ধরেন আপনাকে দেখছে এই মুহূর্তে, আমি বলুন আপনি কি বলতে চান ওকে? আমি বলবো যে, যেহেতু আমি একটু সালমাপু একটু জোরে কথা বলবেন যে please। আমি ভুল করে ফেলেছি, তো আমার মেয়েটার এই ভুলের মাসুলটা আমার মেয়েও দিচ্ছে, মেয়েকে কোনো দোষ দিব না। কিন্তু একটা কথাই বলবো যে সে যত আমার মন খুলে মা বলে ডাকে, আমার আর কিচ্ছু লাগবে না, খালি একবার মা মন থেকে কথা মা বলবে, আমি এটাই চাই। কেননা আমি দোয়া করি আমার মেয়ে অনেক বড় হোক, ভালো থাকুক। আর হচ্ছে মা তো মা চাবে, মা বললে তার শান্তি, আমার এটাই শান্তি, যেহেতু আমি ওকে কিছু দিতে পারি না আর ও আমার কাছে কিছু পাইও না, কিন্তু আমি চাই ও ভালো থাকুক, আর ও আমার একবার শুধু মন খুলে মা বলে ডাকুক। এক্স্যাক্টলি। এবং সালমাপু, মানে শেষ মুহূর্তে আরো বেশ কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আপনার বর্তমান যে সন্তান, ওর বয়স কত? 5 বছর 5 বছর 2 মাস। 5 বছর 2 মাস। আচ্ছা, বোকার মতো প্রশ্ন করা হবে যে ও কেমন আছে, এই প্রশ্নের উত্তরটা আসলে জানতে চাওয়াটা খুব বেশি মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। এখন আসলে আপনার জীবন নিয়ে পরিকল্পনাটা কি? জীবনে যা ঘটে গেছে সেটা তো আপনি কখনো হয়তো বা জীবনটাকে চেঞ্জ করতে পারবেন না, তাই না? পারবো না। আপনি যে ভুলগুলো করছেন, আপনার চেহারা হয়তো আপনি কখনোই ফিরে পাবেন না, না, যদি ফিরে পাবো না। আমি পেতেও পারেন, আপনি আপনার বিরাট একটা অঙ্কের অর্থ আপনাকে খরচ করতে হবে, ভাই, যেটা আমি আপনি বা আপনার ফ্যামিলি হয়তো বা এফোর্ড করতে পারবেন না। জি বলুন সালমা আপু। আমার মানে যখন তো আমার লাইফটা শেষে 17 বছর দুর্ঘটনা হয়, তো যখন আমি পুরোপুরি সুস্থ হই, তখন আমার এইটা মানে খালি মনে মনে ভাবতাম যে আমার একটা কিডনি বেঁচে হলো আমি আগের মতন হয়ে যাব। এটা এখন যেহেতু এখন ঠিক মতন খাবার পাই না, ঠিক মতো পড়তে পারি না, এই জন্য এটা এখন মাথায় আসে না। এখন মনে হয় যে জীবনের সামনে ভবিষ্যৎটা কি হবে এটাই চিন্তা করে, এখন ওই ভালো সুন্দর হবো আগের মতন এটা মাথায় আসে না, কিন্তু এটা আর 5 বছর আগে মাথায় আসছে।
কোন সাপোর্টটা যদি আপনি এখন পান সেটা একটু নিজে ঘুরে দাঁড়াইতে পারবেন? আমি তো আমার মানে কাউ মা বাবা ভাই বোন কারোর কাছে সাপোর্ট পাই না, তো আমি একটা মানে মাশরুমের প্রশিক্ষণ নিয়েছিলাম। আচ্ছা, কতদিন আগে? এটা হচ্ছে 1 বছর আগে। মানে মাশরুম করতে পারলে আমার সংসারটা আমি মানে গুছাই নিতে পারতাম। ওইটার থেকে আমি ঘর ভাড়া খাবার মানে এটা শিখছিলেন কোথায় আপনি? এটা সাভারে। সাভারে। জি, ওইটাই, ওই অফিসটা সাভারে, ওইখানে প্রশিক্ষণ দেয়। সে মানে যে মানে যে বড় ছোট যত মানে যে লেভেলে আসুক ওখানে প্রশিক্ষণ নেয়। তো আমি মানে এটা নিয়েছিলাম 1 বছর আগে যে আমি নিজে এটা করব, কিন্তু টাকা পয়সার অভাবে আমি এটা করতে পারি নাই। কত টাকা লাগবে প্রায়? এটা 30-40 হাজার টাকা হলে এটা আমি করতে পারতাম, মানে আমার মেয়েটা নিয়ে আমি ভালোভাবে বাঁচতে পারতাম। মেয়েটাও মাদ্রাসা, আমি চাচ্ছি যে মেয়েটা মাদ্রাসায় ভর্তি করব। ওকে।